আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। তোমাদের এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 13 এর দ্বিতীয় পার্ট লেকচারের আমরা 1 নম্বর পার্ট অলরেডি আলোচনা করছি। এখন তোমাদের সাথে 2 নম্বর পার্ট নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা একটু বড় এবং একটু কঠিন হওয়ার কারণে আমরা এটাকে 2 ভাগে ভাগ করে নিছি। তোমাদের যেভাবে সুবিধা হয় আর কি সেভাবে আমরা করবার চেষ্টা করি। তো বাংলাদেশ সরকারের অর্থ ও ব্যাংক ব্যবস্থা লেকচার 2, এটা 2 নম্বর পার্ট। আমরা প্রথম অংশে যে এ পর্যন্ত, তাই না, এটা আলোচনা করেছিলাম প্রথম অংশে থটটা নিয়ে, আর এই থটটা আলোচনা করব আমরা এখন দ্বিতীয় অংশে, অর্থাৎ ব্যাংকিং সিস্টেমটা আসলে কি বাংলাদেশ সরকারের বা আমাদের দেশের, এটা নিয়ে এখন কথা বলবো। তো চলো তোমাদের সাথে এটা নিয়ে আলাপ করা শুরু করি। আমরা আগে জানা উচিত ব্যাংক বলতে আসলে কি বোঝায়, ব্যাংক আসলে কি, এটা একটু ক্লিয়ার হওয়া উচিত, তাই না? দেখো, ব্যাংক হলো সোজা কথায় যদি বলি ঋণের কারবারি। এখন প্রশ্ন হচ্ছে ঋণের কারবারি আবার কি? ঋণের কারবারি মানে হচ্ছে, কারবারি শব্দের অর্থ তো ব্যবসায়ী, তাই না? কারবার মানে হলো ব্যবসা, সহজ কথা। তো ব্যাংকের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ব্যাংকে বলা হয় ঋণের কারবারি। আগে এই ব্যাখ্যাটা দিয়ে নিই, তারপরে বাকিটা দিচ্ছি। অর্থাৎ ঋণের ব্যবসায়ী। ধরো ব্যাংক আমার কাছ থেকে টাকা নিল 1 লাখ, আমি ব্যাংকে টাকা আমানত রাখলাম। তো ব্যাংক আমার টাকা আমানত নিয়ে কি করবে? ধরো তোমাকে ব্যাংক ঋণ দিল, দিয়ে ব্যাংক তোমার কাছ থেকে আহ সুদ নিয়ে গেল 8%। আর আমি যে আমানত রাখলাম, আমাকে সে ইন্টারেস্ট ব্যাক করলো ধরো 5%। তাহলে মাঝখানের যে 3%, এটা হচ্ছে ব্যাংকের প্রফিট। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে ব্যাংক কিভাবে ঋণের কারবারি হলো, ঋণের কারবার ব্যাংক কিভাবে করলো? ব্যাংকে তুমি যখন টাকা রাখবা, ব্যাংক তোমাকে যে পরিমাণ আহ লভ্যাংশ, মানে এটাকে কি বলে, টাকা রাখার এগেইনস্টে যে মুনাফাটা তোমাকে দিবে সেটা একটু কম হবে। আর ব্যাংক যখন তোমাকে টাকা দেবে, তোমার কাছ থেকে যেটা নিবে সেটা একটু বেশি হবে। ওটা দিয়ে ব্যাংক টিকে থাকে, ওটাই তার আয়ের খাত, এবং এটা দিয়ে হচ্ছে সে চলে, তার সমস্ত মেনটেনেন্স সেখান থেকে বেয়ার করে। এটা ব্যাংকের ফাংশনটা দিয়ে বললাম। তো এখন যদি ব্যাংকের একাডেমিক সংজ্ঞার কথা যদি বলি, তাহলে তোমাদের বইয়ে লিখছে ব্যাংক হলো জনসাধারণের অর্থ গচ্ছিত রাখার এবং ঋণ গ্রহীতাদের বিভিন্ন মেয়াদে ঋণ দান করার একটা প্রতিষ্ঠান, সোজা কথা। তাহলে ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যেখানে টাকা গচ্ছিত রাখা যায়, এবং যে আবার জনসাধারণকে বিভিন্ন মেয়াদে ঋণ দেয়, সোজা কথা। তো খুব প্রাচীন কালে, আমি যতদূর জানি, চীনে ব্যাংকিং ব্যবস্থার উদ্ভব হয়েছিল। কোনো কোনো জায়গায় ইংল্যান্ডের কথাও পাওয়া যায়, কিন্তু ইংল্যান্ড হচ্ছে আধুনিক ব্যাংকিং এর খুব সম্ভবত সূত্রপাত। তো মানুষ তার যে পার্সোনাল প্রপার্টি আছে সেটা নিরাপত্তার জন্য এক জায়গায় গচ্ছিত রাখার একটা বিধান তৈরি করে, এবং একটা কর্তৃপক্ষ হিসেবে একটা কর্তৃপক্ষ তৈরি হয়। সেই কর্তৃপক্ষই কালের পরিক্রমায় ব্যাংকে রূপান্তরিত হয়। সো সিম্পল ইকুয়েশন, তাই না? তো ব্যাংক এভাবে আস্তে 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 আধুনিক এখন যে ব্যাংকিং সিস্টেম সারা পৃথিবীতে চলছে, এই জায়গায় আসে। এখন যদিও আমরা ব্যাংকিং এর মধ্যে অনেক রকমের ডাইভার্সিটি দেখি, অনেক রকমের বৈচিত্র্য আছে। সেটা কেমন বৈচিত্র্যটা? যেমন ধরো ইসলামিক ব্যাংকিং, তাই না? সুদমুক্ত ব্যাংকিং, যেটাকে ইসলামিক ব্যাংকিং বলে শরিয়া মোতাবেক। তো ডিরেক্ট ইসলামী ব্যাংক নামে ব্যাংক আছে প্রথমত। দ্বিতীয়ত আবার বিভিন্ন ব্যাংকের ইসলামী লেনদেনের উইং আছে। ব্যাংক সাধারণ ব্যাংক কিন্তু ইসলামী পদ্ধতিতে তারা লেনদেন করে থাকে, এই টাইপের ব্যাংক অনেকগুলো আছে বাংলাদেশে। তো যাই হোক, আমরা ব্যাংকের একটা বেসিক ধারণা শিখলাম, আমরা বুঝলাম ব্যাংক কিভাবে চলে, ব্যাংক কিভাবে মেনটেন করে, ব্যাংকের সাথে সাধারণ মানুষদের, ঋণ গ্রহীতাদের এবং আমানত গচ্ছিত রাখার যে মানুষগুলো আছে তাদের রিলেশনটা কি, তার ডাইমেনশনটা কি, আমরা একটু জানলাম। এখন ব্যাংকের শ্রেণী বিভাগ নিয়ে চলো আমরা কথা বলি। এটা খুব জরুরি, হ্যাঁ। তোমরা খুব লাকি যে তোমাদেরকে আমরা এই বয়সে ধরে ধরে এগুলো বোঝাতে পারতেছি। আমাদের সময় এভাবে আমাদেরকে ধরে মানে ওইভাবে আসলে আমাদের বোঝানো হয়নি, যেটা সত্যি কথা।
আমরাও দুষ্ট ছিলাম, আর আমরা ওইরকম সুযোগ সুবিধা পাই নাই বলতে গেলে। ব্যাংক বলতে পারো তিন রকমের। একটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, সারা পৃথিবীতেই সব দেশে একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। আমাদের যেমন বাংলাদেশ ব্যাংক, আমেরিকা এরকম আছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। তারপরে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। তারপরে আরেক ধরনের ব্যাংক আছে, তাদের নাম হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। এখন এই কেন্দ্রীয় ব্যাংক মানে হচ্ছে একটা দেশের আহ, সমস্ত ব্যাংকের ব্যাংক। যেমন ধরো কোনো মুরব্বী টিচার, উনি হয়তো তার শিক্ষকতা জীবনের শেষ দিকে চলে আসছেন। তো উনার অনেক স্টুডেন্ট যারা তার কাছে পড়াশোনা করছে, তারা পরে আবার ধরো অনেক জায়গায় শিক্ষক হয়েছে, কেউ বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে, কেউ কলেজের টিচার হয়েছে, এরকম। তো তিনি কি, যিনি মুরব্বী টিচারের কথা বললাম, তিনি হচ্ছেন টিচার অফ টিচার্স, তাই না? উনি টিচার অফ টিচার্স মানে উনি নিজেও শিক্ষক, ওনার ছাত্ররাও অনেক বড় বড় শিক্ষক হয়েছে, কেউ হয়তো হার্ভার্ডের প্রফেসর হয়েছে, বাট উনি ওই সমস্ত শিক্ষকদেরও শিক্ষক। তো টিচার অফ টিচার্স, রাইট? তো কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে এরকম টিচার অফ টিচার্স, সমস্ত ব্যাংকের বাবা মা, সমস্ত ব্যাংকের ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। তো বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক সাধারণত ব্যক্তি পর্যায়ে কাউকে লোন দেয় না। ভালো মতো শুনে রাখো কথাগুলো। মানে আমি ধরো একটা বিজনেস প্রতিষ্ঠান ওপেন করছি, এখন আমি বাংলাদেশ ব্যাংকের কাছে গেলাম যে আমারে 20 লাখ টাকা লোন দেন, দিবে না। বাংলাদেশ ব্যাংক ব্যক্তি পর্যায়ে বা প্রতিষ্ঠান পর্যায়ে কোথাও ব্যবসায়িক ক্ষেত্রে লোন দেয় না। বাংলাদেশ ব্যাংক লোন দেয় তার বাচ্চা ব্যাংকগুলোকে দেয়, সে যেহেতু সব ব্যাংকের বাবা, তার সন্তান ব্যাংক যেগুলো সেগুলোকে দেয়। অর্থাৎ বাংলাদেশে যত বাণিজ্যিক ব্যাংক আছে, তফসিলি ব্যাংক যেগুলো আছে, এদেরকে দেয়। প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ব্যাংকগুলো কোনগুলো? বাণিজ্যিক ব্যাংকগুলো হচ্ছে ধরো সোনালী ব্যাংক, তারপরে ধরো রূপালী ব্যাংক, বুঝছো? তারপরে ধরো জনতা ব্যাংক, বা বেসরকারি ব্যাংক মনে করো ডাচ বাংলা ব্যাংক, লাইক দ্যাট। এই বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে এগুলোকে বাংলাদেশ ব্যাংক লোন দেয়। তো বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায় সেখানে আসবো একটু পরে, বাংলাদেশ ব্যাংক নিয়ে আলোচনাটা শেষ করি। তো বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে লোন দেয়, তারা যখন বিপদে পড়ে তখন বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে টাকা নেয়। প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংক টাকাটা পায় কোথায়? বাংলাদেশ ব্যাংক অনেকগুলো সোর্স থেকে পায়। এক নম্বর হচ্ছে যখন কোনো নতুন ব্যাংক মার্কেটে আসতে চায়, ফর এক্সাম্পল গত কয়েক বছর আমরা দেখছি মধুমতি ব্যাংক হয়েছে, তারপরে একটা ব্যাংকের নাম হলো তোমার ইউনিয়ন ব্যাংক, এটা হয়েছে নতুন, একদমই নতুন ব্যাংক এগুলো। তো তুমি যখন মার্কেটে ধরো আমার অনেক টাকা, আমি কয়েক হাজার কোটি টাকার মালিক, বড় বিজনেসম্যান, আমি একটা শিল্প প্রতিষ্ঠান আমার, তো আমি চাচ্ছি এটা ব্যাংক করো, যেমন যমুনা ব্যাংক হয়েছে এখন, যমুনা গ্রুপের ব্যাংক এটা। তো ব্যাংক মার্কেটে আসার সময়, লঞ্চ করার সময় কেন্দ্রীয় ব্যাংকের কাছে নির্দিষ্ট পরিমাণ টাকা জামানত হিসেবে রাখতে হয়। কেন রাখতে হয়? ধরো আমি কাউসার, আমি একটা ব্যাংক চালু করছি, ধরো আমার ব্যাংকের নাম হচ্ছে ধরো রজনীগন্ধা ব্যাংক ধরো। এখন রজনীগন্ধা ব্যাংক জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করবে, এটা ব্যাংকের কাজ। কারণ বাণিজ্যিক ব্যাংকগুলো সাধারণ মানুষের টাকাকে আমানত হিসেবে রাখে, আবার এগুলোকে লোন হিসাবে বিভিন্ন জায়গায় দেয়, দিয়ে সেখান থেকে প্রফিট গ্রহণ করে, এবং আমানতকারীকে প্রফিট কিছু ব্যাক করে, মাঝখান থেকে সে কিছু বিজনেস করে। এখন ধরো আমি আমানত গ্রহণ করা এবং লোন দেওয়া এবং লোন গ্রহণ করার মধ্যে ব্যালেন্স মেনটেন করতে পারলাম না, একসময় আমি নিজে দেউলিয়া হয়ে গেলাম। অর্থাৎ আমার থেকে মানুষ টাকা লোন নিল, মাগার আমাকে দিচ্ছে না, আমি বিপদে পড়ে যাব। তখন আমার কাছে যারা আমানত হিসেবে টাকা রাখলো তাদেরকে আমি ব্যাক করবো কি করে? এই জন্য আগেই একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, 800-900 কোটি টাকার মতো টাকা খুব সম্ভবত, এটা রেখে দিতে হয় বাণিজ্যিক কেন্দ্রীয় ব্যাংকের কাছে, যাতে করে আমি যদি দেউলিয়া হই, আমি যদি বেকায়দায় পড়ি, আমার গ্রাহকদেরকে, আমার আমানতকারী যারা, তাদেরকে যেন একটা নির্দিষ্ট মোটামুটি অ্যামাউন্ট সে ফিরে দিতে পারে। এটা এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে যদি আমি জনগণের আমানত নিয়ে ভাগি, এর জন্য একটা নির্দিষ্ট জামানত আমাকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে রাখতে হবে। তাহলে বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে তারা সবাই নির্দিষ্ট পরিমাণ টাকা কেন্দ্রীয় ব্যাংকে দিয়ে তারপরে তারা মার্কেটে আসছে। এটা কেন্দ্রীয় ব্যাংকের একটা বড় টাকার সোর্স। দ্বিতীয়ত
ফরেন রিজার্ভ যেটা আমাদের আমাদের বাংলাদেশের যে রিজার্ভ, আমাদের জাতীয় যে রিজার্ভটা আছে, ধরো তুমি একটা ফ্যামিলি মেম্বার, তুমি ফ্যামিলি চালাও, তো ফ্যামিলিকে দুর্দিনে সাপোর্ট দেওয়ার জন্য তুমি কিছু টাকা অতিরিক্ত এক জায়গায় রেখে দিছো, লাইক এ রিজার্ভ। ওকে, তো রাষ্ট্রের এরকম রিজার্ভ থাকে, তো প্রত্যেকটা রাষ্ট্রে এটা আছে। তো আমাদের যে রাষ্ট্রীয় রিজার্ভটা, এটার সমস্ত দায় দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের কাছে। বাংলাদেশ ব্যাংক এই রিজার্ভটাকে সংরক্ষণ করে। আমাদের বর্তমান রিজার্ভ $23 বিলিয়ন, যেটা গত 3-4 বছর আগেও, করোনার আগে 2019 সালে খুব সম্ভবত প্রায় 48-50 বিলিয়ন ডলার ছিল। এরপরে করোনা আসলো, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হইলো, বৈশ্বিক মন্দা শুরু হইলো। তো রিজার্ভ থেকে টাকা নিয়ে সরকার আমদানি রপ্তানির কাজগুলো করতে হয়েছে, যার জন্য ইমার্জেন্সি কাজে সরকার টাকা ব্যয় করছে, এর জন্য তো রাখা হয়েছিল, রিজার্ভ গুলো কমছে। তো এগুলো আবার উঠে যাবে ইনশাল্লাহ। তো এটা হচ্ছে সরকারের বাণিজ্যিক ব্যাংক, কি বলে, কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের মানে তার তার টাকার সোর্সের একটা পয়েন্ট, বুঝছো? এবং কেন্দ্রীয় ব্যাংক আরো কিছু কাজ করে খুব গুরুত্বপূর্ণ, যেমন মুদ্রার ভারসাম্য রক্ষা করা, ডলারের বিপরীতে টাকার যে মান এটা তারা মেনটেন করে। তারপর টাকা ছাপায়, দেখবা যত টাকা আছে বাংলাদেশে, সব টাকা ছাপানোর একমাত্র এখতিয়ার, মার্কেটে টাকা কমানো বাড়ানো একমাত্র এখতিয়ার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের, এবং সব জায়গায় লেখা আছে বাংলাদেশ ব্যাংক। আমাদের যে টাকশাল, টাকশাল মানে হচ্ছে যেখান থেকে টাকা বানানো হয়, ছাপানো হয়, গাজীপুরে বাংলাদেশ ব্যাংকের আন্ডারে এটা কাজ করে। তো এটা হচ্ছে বাংলা মানে কেন্দ্রীয় ব্যাংকের কাজ, বুঝতে পারছো? এবং কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘর, নিকাশ ঘর মানে হচ্ছে ধরো এই সোনালী ব্যাংক আর রূপালী ব্যাংকের মধ্যে লেনদেন হচ্ছে, ব্যাংকের আন্ত লেনদেন আছে, তো সোনালী ব্যাংক আর রূপালী ব্যাংক লেনদেন করতেছে, সোনালী ব্যাংক কি করছে, রূপালী ব্যাংকে মনে করো 30 কোটি টাকা দিছে, তো এটা ওই কেন্দ্রীয় ব্যাংক দরকার হইলে চেকের মাধ্যমে সোনালী ব্যাংকে মিটাই দিতে পারে। অর্থাৎ মাঝখানের ভায়া হিসাবে, অর্থাৎ ধরো কোনো বাবা তার 2 সন্তানের মধ্যে লেনদেন ম্যানেজ করে দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তুমি আমাকে দাও আমি তারে পৌঁছে দিচ্ছি, বা তুমি আমার পরে দিয়ে দিও আমি তারে দিয়ে দিচ্ছি, লাইক দ্যাট। এই জন্য তারা নিকাশ ঘর বলা হয়। আন্তঃ ব্যাংকিং যেটা আছে চেকের মাধ্যমে, সে নিয়ন্ত্রণ করে, এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। বুঝতে পারছো? খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাগুলো তোমাদের বুঝতে হবে। তারপরে কেন্দ্রীয় ব্যাংক আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে, সেটা হচ্ছে তুমি কেন্দ্রীয় ব্যাংকের কাছে টাকা দিছো, মানে টাকা জামানত দিয়ে তুমি মার্কেটে আসছো বিজনেস করার জন্য অ্যাজ এ ব্যাংক, মধুমতি ব্যাংক বা ইউনিয়ন ব্যাংক বা হচ্ছে তোমার আদার্স যে ব্যাংকগুলো মার্কেটে আসে, তারা তো বিজনেস করার জন্য আসছে, তাই না? তো তাদের যে ঋণের ভারসাম্য, তারা কি পরিমাণ টাকা জামানত গ্রহণ করলো, কি পরিমাণ দিল, তাদের যে প্রসেস, টোটাল মেনটেনিং যে প্রসেসটা, এটা কেন্দ্রীয় ব্যাংক দেখে। অর্থাৎ তুমি চাইলেই এটা একটা ঋণের কোনো ভারসাম্যহীন আইন তুমি করতে পারবে না। ব্যাংকের কিছু নির্দিষ্ট নীতিমালা আছে, কেন্দ্রীয় ব্যাংকের কিছু ডিরেকশন আছে, সেগুলাকে তোমাকে মেনটেন করতে হবে। তুমি যদি মনে করো আমি ব্যাংক আমি যা খুশি করব, স্বৈরাচারী, এসব চলবে না। কেন্দ্রীয় ব্যাংকের কাছে তুমি টাকা জামানত দিয়ে তার সিস্টেম মেনে মার্কেটে এসে তোমাকে কাজ করা লাগবে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মনিটরিং করবে। ধরো বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করেন, যারা অফিসাররা আছেন, তাদের কাজ কি? তারা তো কাউকে টাকা পয়সা দেন না, নেন না, তাহলে কাজটা কি করেন? তারা এগুলি করেন, মেনটেন করেন। তারা তারা অন্যান্য ব্যাংকগুলোতে গিয়ে অডিট করেন যে ব্যাংকগুলো ঠিক মতো চলছে কিনা, প্রসেস মেনে তারা লোন দিচ্ছে কিনা, প্রসেস মেনে তারা তাদের যে ঋণদান কার্যক্রম সেটা তারা করতেছে কিনা। এই জিনিসগুলো অবজার্ভ করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ। বাংলাদেশ ব্যাংক এই দায়িত্বগুলো খুব প্রপারলি পালন করে যায়, বুঝছো কথাটা? আবার কখনো কখনো এই বাচ্চা ব্যাংকগুলো যখন বিপদে পড়ে, যে আমি বিপদে পড়ছি আব্বু, তো আব্বু কি করে, তখন বাচ্চা ব্যাংকগুলোকে ঋণ দেয়, ঠিক আছে তুমি এখন নিয়ে চলো, আমাকে পরে আবার কি করে দিও, পরিশোধ করে দিও। বাংলাদেশ ব্যাংক আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, দেশের হয়ে বহির্বিশ্বের যে সুদগুলো আছে, যে ঋণগুলো আছে, এগুলো বাংলাদেশ ব্যাংক পরিশোধ করে থাকে। যেমন ধরো আমরা দেশ পর্যায়েও লোন নেই, আবার প্রাতিষ্ঠানিক পর্যায়েও লোন নেই বিদেশ থেকে, তাই না? ধরো আমরা চায়নার কাছ থেকে আনলাম $10 বিলিয়ন উদাহরণস্বরূপ, এটা আবার চীনকে আমার ফেরত দিতে হবে। তো কে ফেরত দিবে? বাংলাদেশ ব্যাংক এটা ফেরত দেবে। আমার টাকা বাংলাদেশ ব্যাংক তার প্রসেস অনুযায়ী ফেরত দিয়ে দিবে। তো টাকা দিবে, বা যদি ওই টাকার যে সুদ আসবে সেটা দিবে, বা এটা তো ব্যক্তি পর্যায়ে মানে রাষ্ট্র টু রাষ্ট্র পর্যায়ে। যদি সেটা প্রাতিষ্ঠানিক পর্যায়ে চলে যায়, যেমন ধরো আমি বিশ্ব ব্যাংক থেকে আনলাম, আইএমএফ থেকে আনলাম, বা এডিবি থেকে আনলাম, বা জাইকা থেকে আনলাম, ওই টাকাটাও বাংলাদেশ ব্যাংক কি করবে, আমার আমার লোনটা ওকে হয়ে গেলে বাংলাদেশ ব্যাংক সেটা তাকে পরিশোধ করে দেবে। অর্থাৎ যেহেতু এটা রাষ্ট্রের ব্যাংক, রাষ্ট্রের গার্ডিয়ান, রাষ্ট্রের সুপ্রিম ব্যাংকিং পাওয়ার হচ্ছে তার হাতে, সো সেইটাকে মেনটেন করবে বিদেশের সাথে। এগুলো বাংলাদেশ ব্যাংকের কাজ, এগুলো খুব গুরুত্বপূর্ণ কাজ। তাইলে আমরা এখান থেকে কি বুঝলাম? বাংলাদেশ ব্যাংক আসলে
ঋণ দান বা ঋণ তোমার হচ্ছে মেনটেনিং, এগুলো তার কাজ না। এগুলো সে অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে যা যা করা দরকার এগুলো সে করে। দেশের ভিতরে ব্যক্তি পর্যায়ে বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে এই ব্যাংক কোনো লেনদেন বা ঋণ দানের কাজে জড়িত নয়। তুমি যদি বিজনেসম্যান হও, তুমি কোনো বাণিজ্যিক ব্যাংক যেগুলো আছে তাদের কাছ থেকে তোমাকে লোন গ্রহণ করতে হবে। এখন আসো, এই বাংলাদেশ ব্যাংক আসলে কোথায় কোথায় আছে। বাংলাদেশ ব্যাংকের সব মিলে 10টা শাখা আছে। আমাদের যত বিভাগীয় শহরগুলো আছে, 8টা বিভাগ, আমাদের 8টা বিভাগে 8টা শাখা। আর ঢাকাতে অতিরিক্ত আছে একটা শাখা। তারপরে বগুড়াতে অতিরিক্ত আছে আরো একটা শাখা। এই হলো সব মিলে 10টা শাখা। তাহলে তোমাকে বুঝতে হবে নর্মালি যে বিভাগীয় শহরের বাইরে বাংলাদেশ ব্যাংক তার কোনো শাখার কার্যক্রম পরিচালনা করে না, এক কথায় শেষ। তবে একটা জায়গায় বিভাগের বাইরে একটা সিটিতে, গুরুত্বপূর্ণ শহর এটা বগুড়ায়, বগুড়াতে এটার একটা ব্রাঞ্চ আছে। এর বাইরে যতগুলো বিভাগ আছে আমাদের, ঢাকা, সিলেট, চিটাগং, বরিশাল, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, রংপুর, এই সমস্ত বিভাগে একটা করে বিভাগীয় শাখা আছে। আর ঢাকায় একটা অতিরিক্ত শাখা আছে। বুঝতে পারো ঢাকা যেহেতু রাজধানী শহর, এটার যে হেড অফিস মতিঝিলে, ওই যে উঁচু বিল্ডিং দুইটা, আর একটু নিচু বিল্ডিং পাশাপাশি। আর আরেকটা অফিস তারা পরিচালনা করে, সেটা হচ্ছে পুরান ঢাকায় আমার বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস তার ভিতরেই বলতে পারো, ওখানে একটা শাখা পরিচালনা করে। এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সার্বিক চালচিত্র। তাহলে বাংলাদেশ ব্যাংক সম্পর্কে তুমি একটা ধারণা পাইলে। এখন আসো, বাণিজ্যিক ব্যাংক বলতে কি বোঝায়। বাণিজ্যিক ব্যাংক বলতে সোজা কথা, যেসব ব্যাংক বাণিজ্য করে, সংক্ষেপে বুঝো, যেসব ব্যাংক বাণিজ্য করে মানে বিজনেস করে তারাই বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ তোমাকে লোন দিবে, তোমার কাছ থেকে আবার টাকা আদায় করে নিয়ে যাবে। তুমি যদি টাকা দিতে না পারো, তোমার বাড়িতে এসে লাল নিশান গাড়বে, তোমার সম্পত্তির পাশে বড় করে সাইনবোর্ড লাগাই দিবে, এই সম্পত্তি অগ্রণী ব্যাংকের নিকট দায়বদ্ধ। মানে তুমি এই সম্পত্তি হস্তান্তর করতে পারবা না, তুমি এটা বিক্রি করতে পারবে না কারো কাছে, কারণ তুমি এটা তো তার কাছে বন্ধক দিছো, জামানত দিছো, তাই না? যাই হোক, ব্যাংকের কাছে তেলা মাথায় তেল দেওয়া। তোমার টাকা আছে, তোমাকে ঋণ দিবে, তোমার টাকা নাই, তোমাকে ঋণ দিবে না। তো এই তেলা মাথায় তেল না দিয়ে শুকনা মাথায় তেল দিছিল যে প্রতিষ্ঠান বাংলাদেশে, ওটা হচ্ছে গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংক এসে বলছিল যে সবাই টাকা দেয় তাকে যার টাকা আছে, আমি টাকা দিব তাকে যার টাকা নাই। তো গ্রামীণ ব্যাংক কাকে টাকা দিল? ভূমিহীনকে টাকা দিল, গরিবকে টাকা দিল। এটাকে বলে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট। ছোট্ট ঋণ, 500 টাকা, 1000 টাকাও তারা ঋণ দেয় বা দিত। তো সেগুলোকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, যেমন গ্রামীণ ব্যাংক। এটা কিন্তু এক ধরনের ব্যাংক। তারপরে কৃষি ব্যাংক, এটাও কিন্তু এক ধরনের ব্যাংক, এবং এটা সরকারের ব্যাংক কিন্তু। তুমি যদি মনে করো যে কৃষি ব্যাংক হয়তো কোনো বেসরকারি ইয়াতে চলে না, কৃষি ব্যাংক সরকারের ব্যাংক। তারপরে একটা আছে রাকাব। রাকাবের নাম শুনেছো কিনা, উত্তরবঙ্গের মানুষরা শুনবা। এটা হলো তোমার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, শুধু ওই এলাকাতে এটা কাজ করে, রাজশাহী বিভাগের বাইরে এটা নাই। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকাব ইন ব্রিফ। এগুলোকে বলা হয় বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। হোয়াট ডাজ ইট মিন? কোনো বিশেষ টার্গেট বাস্তবায়ন করার জন্য বা কোনো বিশেষ ক্ষেত্রে, স্পেসিফিক কোনো ক্ষেত্রে কাজ করার জন্য যে প্রতিষ্ঠানের জন্ম হয়েছে সেটাকে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলে। বুঝতে পারো না আমি জানি, বিশেষ টার্গেট আবার বাস্তবায়ন করে কিভাবে, এটা তাদের কাজ কি? তাই না? এটা হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, মানে হচ্ছে ধরো কৃষি ব্যাংক। এখন তোমার একটা বড় গার্মেন্টস আছে, তুমি এখানে আহ কাজ করার জন্য তোমার মনে করো 1 কোটি টাকা লোন দরকার, তো কৃষি ব্যাংকের কাছে গেলে হবে না। কৃষি ব্যাংক গার্মেন্টস খাতে কাজ করার জন্য লোন দেয় না। কৃষি ব্যাংকের একটাই সেক্টর, সেটা হচ্ছে কৃষি। কোনো কৃষক এখান থেকে লোন নিতে পারবে। ক্ষেত্র দেখাইতে হবে কৃষির ক্ষেত্র, আমি মাছ চাষ করব, আমি গরু মোটা তাজাকরণ করব, আমি বীজ কিনবো ফসলের জন্য, আমি হালের বলদ কিনবো, আমি জমি ইজারা নিব, এই জাতীয় ক্ষেত্র দেখায় তুমি কৃষি ব্যাংকের কাছ থেকে লোন নিতে পারবে, আদারওয়াইজ পারবা না। এবং কৃষি ব্যাংক মনিটরিং করবে যে তুমি ঠিক ওই জায়গাতেই এটা ব্যবহার করতেছো কিনা। তাহলে কৃষি ক্ষেত্রে কৃষকদের টার্গেট বা কৃষকদের চাহিদা পূরণ করার জন্য অল্প সুদে যে ব্যাংকটা ঋণ দেয়,
ওই ব্যাংকের নাম হচ্ছে কৃষি ব্যাংক। এজন্য এটা যেহেতু বিশেষ টার্গেটে প্রতিষ্ঠিত, বিশেষ সেক্টর নিয়ে কাজ করে, এই জন্য এটার নাম হচ্ছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। আশা করি ধরাই দিতে পারছি। ঠিক গ্রামীণ ব্যাংক এটাও কিন্তু কিছু নির্দিষ্ট সেক্টরের বাইরে কাজ করে না। তুমি গেলেও লাভ নাই, তোমার টাকা দিবে না। অর্থাৎ গ্রামীণ ব্যাংক টাকা দেয় ভূমিহীন মানুষদেরকে, নিঃস্ব মানুষদেরকে, কৃষকদেরকে। কৃষি উন্নয়নের জন্য সে দিবে, তবে কোনো বড় লোককে দিবে না। এটা কোনো বড় বড় লোন দেয় না। গ্রামীণ ব্যাংকের মনে হয় সর্বোচ্চ লোন লাখের, কয়েক লাখের ঘরে, খুব বেশি না। এর মানে তুমি 30 কোটি টাকা গ্রামীণ ব্যাংক থেকে লোন নিতে পারবে না। তোমার বড় গার্মেন্টস আছে, হোয়াট এভার ইট ইজ, তুমি এখান থেকে তোমাকে দিবে না। বা তোমার কোনো শিল্প প্রতিষ্ঠান আছে, গ্রামীণ ব্যাংক তোমাকে ওখান থেকে লোন ইস্যু করবে না। শুধু গ্রামীণ পর্যায়ে, আমি আবার বলি, গ্রামীণ পর্যায়ে সাধারণ মানুষ যারা, তাদের জন্য মাইক্রো ক্রেডিট বা ক্ষুদ্র ঋণের ধারণা তাদের, এবং ওখানে তারা এই কাজগুলো করে। এবং এই যে খুব সিম্পল অ্যামাউন্টে, খুব কম টাকার যে লোন দেয়া যায় এবং সেগুলোকে যে প্রপারলি অপারেটও করা যায়, এটা প্রথম দেখাইছে গ্রামীণ ব্যাংক। বিশ্বের অন্যান্য দেশে এই আইডিয়াটা ছিলই না, যে মাইক্রো, অর্থাৎ আমাদের দেশের প্রেক্ষাপটে 500 টাকাও তারা লোন দিত প্রথম দিকে। তো 500, 1000, 1500, 2000 টাকা লোন সাধারণ মানুষের জন্য, এবং ধরো 2000 টাকা লোন, তার 200 টাকা হচ্ছে তার জন্য কিস্তি পা উইক, খুব সম্ভবত। তো এই 100, 200, 150, 200 টাকা কিস্তি হিসেবে নিয়ে নিয়ে তারা হচ্ছে কাজগুলো করছে। তো উন্নত বিশ্বের মানুষ দেখলো যে এত মাইক্রো লেভেলেও যে লোন দেওয়া যায়, এটা নিয়ে তারা চিন্তা করে নাই কোনোদিন। মানে তারা মনে করছে ব্যাংক মানে হচ্ছে একটা বিশাল আর্থিক প্রতিষ্ঠান, এখানে আমি প্রচুর টাকা জামানত হিসেবে রাখবো, আর সে অনেক বড় বড় অ্যামাউন্ট আমাকে দিবে বা আরেকজনকে লোন দিবে, দ্যাটস ইট। কিন্তু একেবারেই যে ভূমিহীন মানুষ, কারণ ব্যাংক যখন লোন দেয় তোমার কিছু কন্ডিশন তাকে ফিল আপ করতে হবে। সে দেখবে তুমি সেই লোনটা প্রপারলি ফিরাই দেওয়ার মতো উপযুক্ত কিনা, আদারওয়াইজ তোমাকে লোন দিবে না। খুবই স্বাভাবিক, কারণ তার টাকার সিকিউরিটি কি, তুমি টাকা নিয়ে পানিতে ফেলাই দিছো, টাকা তো তার গেছে। এই জন্য ব্যাংক সবসময় যিনি টাকা নিচ্ছেন তার লোনের এগেনস্টে লোন পরিশোধ করার যে ক্ষমতা সেটা যাচাই করবে। তোমার যদি 10 লাখ টাকার স্থাবর অস্থাবর প্রপার্টি থাকে, দেন তোমাকে 4 বা 5 লাখ টাকা লোন দিতে পারে। সেটা কখনোই তোমার প্রপার্টির উপরের দিকে তারা নিবে না। তাহলে হিসাব করো ব্যাংক আসলে করে কি, তেলা মাথায় তেল দেয়। তোমার টাকা আছে, তোমাকে টাকা দেবে, সিকিউরিটি হিসাবে জামানত নিবে, যাতে তুমি টাকাটা প্রপারলি ফিরিয়ে দিতে পারো। ঠিক তার উল্টাটা এসে বললো গ্রামীণ ব্যাংক, বললো যে না, সবাই টাকা দেয় কাকে, যার টাকা আছে তাকে, আমি দেবো কাকে, যার টাকা নাই তাকে দেবো। দিস ইজ মাইক্রো ক্রেডিট। এবং এজন্য তোমার উনি খুব প্রশংসাও পাইছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস। তারপরে নোবেলও তো পাইলেন আলটিমেটলি। হলো গ্রামীণ ব্যাংকের বিষয়। যদিও এখন এই ব্যাংকিং এবং এটার অনেক কিছু নিয়ে সরকার গ্রামীণ ব্যাংকের উপরে বিভিন্ন ভাবে নজরদারি করতেছে, বা এখানে অনেকগুলো প্রবলেম পাওয়া গেছে বলে বলা হচ্ছে। তো দেখা যাক কোথায় কি হয় শেষ পর্যন্ত। ওকে। তো এই জন্য গ্রামীণ জায়গায় লোন দেওয়ার জন্য, ভূমিহীনদের বা সাধারণ মানুষদেরকে লোন দেওয়ার জন্য ব্যাংক প্রতিষ্ঠিত, বিশেষ টার্গেট সে বাস্তবায়ন করে, দ্যাট ইজ ওয়াই এটা বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। আর কেবল কৃষক পর্যায়ে লোন দেয় বলে কৃষি ব্যাংক এটা একটা বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। আর রাকাব বা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এটা কেবল রাজশাহী অঞ্চলে, কৃষি অঞ্চলে লোন দেয়। হ্যাঁ, কৃষি, এই উপরের জেলা কৃষি ব্যাংক সারা দেশেই আছে, তারপরেও রাজশাহী এলাকার কৃষি উন্নয়নের জন্য এই ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই এলাকাতে কাজ করছে, অন্য কোথাও নাই। তো এটাও যেহেতু একটা নির্দিষ্ট এলাকাতে নির্দিষ্ট সেক্টরে লোন দেয়, ওইটা নিয়ে কাজ করে, সো এটাও একটা বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। তাহলে বাণিজ্যিক ব্যাংক আর বিশেষ আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে যে পার্থক্যটা আছে, আশা করি সেটা তোমাদের আমি ধরাই দিতে পারছি। আর কেন্দ্রীয় ব্যাংক আসলে কি করে সেটা নিয়ে তো কথা বললামই। এরপরে এটার নিয়ে আরো যে সার্বিক আলোচনা আছে, আরো যে জায়গাগুলো নিয়ে আমরা কথা বলা উচিত, চলো সেগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি। তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হয়ে যাবে, আসলে ব্যাংকিংটা কি বা রিজার্ভটা কি, কিভাবে এই সেক্টরটা নিয়ে কাজ করে, বা হিসাব বলতে কি বোঝায়, আমানত বলতে কি বোঝায়, তাই না? এখন এই বাণিজ্যিক ব্যাংকে তুমি চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবা, 3 ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবা। প্রথমত একটাকে বলা হয় চলতি, কারেন্ট অ্যাকাউন্ট, এটা চলতি হিসাব বলে, রেগুলার লেনদেন হয় যেটা দিয়ে। আর একটা হচ্ছে তোমার সঞ্চয়ী, মানে তুমি এখানে টাকা সঞ্চয় করবা, রাখবা, এবং সেখান থেকে তুমি প্রফিট পাবা, যে কোনো সময় তুমি চাইলে সেখান থেকে টাকা তুলতে পারবা।
আরেকটা হচ্ছে তোমার স্থায়ী, যেটাকে আমরা ফিক্সড ডিপোজিট বলি, ফিক্সড ডিপোজিট। যেমন ধরো কেউ একজন মনে করলো যে সে কোন একটা ব্যাংকে, ধরো সোনালী ব্যাংকে সে টাকা রাখবে, 5 লাখ টাকা রেখে দিল, একসাথে রাখলো এবং বললো যে আমি না 5 বছর পরে নিব, এবং ব্যাংক তার সাথে এই মর্মে চুক্তি করলো যে এখন তুমি 5 লাখ টাকা রাখলে 5 বছর পরে তোমাকে আমরা 5,50,000 টাকা দেব, মানে 50,000 টাকা তুমি এখান থেকে এক্সট্রা পাবা। হ্যাঁ, সেই চুক্তি মানে সেখানে রেখে দিল। তো 5 বছর যাওয়ার আগে এটা সে যেহেতু ফিক্সড নিতে পারবে না, 5 বছর পরে সে নিতে পারবে, নির্দিষ্ট মেয়াদ শেষ হয়ে গেলে একে ফিক্সড ডিপোজিট বা স্থায়ী হিসাব বলা হয়। তো তুমি চাইলে এরকম 3 রকমের হিসাব তুমি করতে পারবে, মানে অ্যাকাউন্ট তুমি খুলতে পারবা। ওকে। আর হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কি কি কাজ করে, কোথায় কোথায় এটা শাখা আছে তোমাদের বলেছি। তারপরে বাণিজ্যিক ব্যাংক কি কি কাজ করে সেটাও তোমাদের বলেছি। তবে এখানে একটা কথা আছে, ব্যাংক কখনো কখনো, যেমন ইদানিং যেটা খুব আলোচনা হচ্ছে, ব্যাংক এলসি খুলতে পারতেছে না। এই এলসি খুলতে পারে না, এটা দিয়ে আসলে কি বোঝায়? যে গত যে আর্থিক সংকটটা তৈরি হইলো, এখানে দেখবা বিভিন্ন জায়গায় এটা নিয়ে আলোচনা হয়েছে যে এলসি খুলতে পারতেছে না, যার কারণে বিদেশ থেকে আমদানি রপ্তানি করা যাচ্ছে না। তো এলসি মানে হচ্ছে, এটাকে ইংলিশে বলে লেটার অফ ক্রেডিট। হোয়াট ডাজ ইট মিন বাই লেটার অফ ক্রেডিট? একটা ব্যাংক নির্দিষ্ট পরিমাণ ডলার রাখতে পারে। ধরো আমরা সোনালী ব্যাংকের কথাই বলি। তো সে একটা নির্দিষ্ট পরিমাণ ডলার তার কাছে সঞ্চয় হিসেবে রাখতে পারবে। এই ডলারটা ব্যাংক কি করে রাইখা, এটা দিয়ে কাজটা কি? কাজটা হচ্ছে, আমি ধরো একজন বিজনেসম্যান, এটা মনোযোগ দিয়ে একটু বুঝো, এটা বুঝাই দিয়ে আমরা সামনের অংশে চলে যাব। ধরো আমি একজন ব্যবসায়ী, এখন আমি আমার ব্যবসার জন্য কাঁচামাল আনবো, আমি কাঁচামাল আনবো ধরো ডেনমার্ক থেকে। এখন আমি কি ডেনমার্কে টাকা নিয়ে যাব নাকি তারা টাকা দেওয়ার জন্য? না, ডেনমার্কের মানুষ আমার এখানে আসবে, এসে বললো যে জি ওস্তাদ টাকা দেন না। তাহলে আমি লেনদেনটা করি কিভাবে? আমি লেনদেনটা করি লেটার অফ ক্রেডিটের বা এলসির মাধ্যমে। অর্থাৎ আমি যে বিজনেসম্যান, আমাকে অ্যাসিওর করবে সোনালী ব্যাংক যে হ্যাঁ, তুমি ডেনমার্ক থেকে টাকা আনো, সরি, তুমি ডেনমার্ক থেকে মালামাল আমদানি করো, তোমার টাকা আমরা এজ ডলার ডেনমার্কের যে বিজনেসম্যান আছে তাকে দিয়ে দিব। তো সেক্ষেত্রে ধরো বাংলাদেশ থেকে সোনালী ব্যাংক প্লাস ডেনমার্ক থেকে কোন একটা ব্যাংক, মনে করো তার নাম ডেনিশ ব্যাংক, ধরো আর কি, কল্পনা করো ডেনিশ ব্যাংক। তো এখানে এই সোনালী ব্যাংক আমার আমার জন্য, মানে মিস্টার কাউসারের জন্য কি করতেছে, সে টাকা দিচ্ছে। আর ওখানে ডেনমার্কে একজন মানুষ, মনে করো মিস্টার স্মিথ। তো লেনদেন হচ্ছে কার সাথে? কাউসারের সাথে স্মিথের। অর্থাৎ কাউসার ডলার দিবে স্মিথকে, বিনিময়ে স্মিথ মাল পাঠায় দিবে কাউসারের দেশে। এখন কাউসার তো আর স্মিথের কাছে গিয়ে যায় না টাকা নিয়ে। তো আমার হয়ে সোনালী ব্যাংক ও ডেনিশ ব্যাংকে টাকা দিয়ে দিবে, যেটা মিস্টার স্মিথ নিয়ে নিবে। বুঝছো কথাটা? আর আমি নির্দিষ্ট সময়ের ভিতরে এই সোনালী ব্যাংকে আমার টাকাটা পরিশোধ করে দিয়ে দেব। তাইলে আমার হয়ে যে লেনদেনটা করে দিল ব্যাংক, যে প্রসেসে করলো, দিস ইজ এলসি, দিস ইজ লেটার অফ ক্রেডিট। এখন ধরো আমি 20,000 ডলারের, দশক শতক হাজার ওজন, আমি 20,000 ডলারের মাল কিনে নিয়ে আসছি। তো 20,000 ডলার আমার হয়ে সোনালী ব্যাংক কাকে দিয়ে দিবে? ডেনিশ ব্যাংকে দিয়ে দিবে। সেটা মিস্টার স্মিথ নিয়ে নিবে, ব্যাস হয়ে গেল। আর আমি একটা সময় পাবো, ধরো 3 মাস। ওই 3 মাসের মধ্যে আমি সোনালী ব্যাংকে কি করব? ওই 20,000 ডলার আমি টাকা ব্যাংকে পরিশোধ করে দিয়ে দেব। এখন যদি সোনালী ব্যাংকের কাছে এই খোদ 20,000 ডলার মানি না থাকে, ডলার না থাকে, তরল টাকা, তরল টাকা মানে গোনা যায় এমন টাকা না যদি থাকে, তাহলে সে আমার হয়ে কি পরিশোধ করতে পারবে? পারবে না। তাহলে ব্যাংক এলসি করার জন্য বৈদেশিক বাণিজ্য বা বৈদেশিক লেনদেনটা বিজনেসম্যানের হয়ে করে দেওয়ার জন্য তার কাছে যে পরিমাণ ডলার গচ্ছিত অবস্থায় রাখে, ওটাই হচ্ছে বেসিক্যালি
তার একটা সঞ্চয়, যেটা দিয়ে সে এলসির কার্যক্রমটা চালায়। এলসি খোলা মানে হচ্ছে ব্যাংকের সাথে আমার একটা আনুষ্ঠানিক প্রসেস, যেটার দ্বারা ব্যাংক আমার হয়ে লেনদেনটা বহির্বিশ্বের সাথে করে দিবে, আর আমি ব্যাংকে সেই টাকাটা দিয়ে দেবো। এখন $20,000 এগেনস্টে বাংলাদেশি টাকায় যে কয় টাকা ব্যাংকে দিতে হয় আমি সেটা দিয়ে দেবো, আর আমার টাকাকে ডলারে কনভার্ট করে আমার হয়ে সোনালী ব্যাংক ওই বিদেশের ব্যাংকের সাথে লেনদেনটা করে দিবে। দিস ইজ এলসি। এখন সাম্প্রতিক সময়ে বিশেষত 22 সালে আমরা দেখছি বারবার অনেক ব্যাংকের কাছেই তার প্রয়োজনীয় ডলার ছিল না এবং এলসি করতে খুব প্রবলেম হচ্ছিল। এটা বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে হয়েছে, এটা আবার কিছুটা কেটেও গেছে, এখন হয়তো ভবিষ্যতে আর একটু কাটবে। তো এগুলো ব্যাড টাইম গুড টাইম আছে, সবার জীবনে সব ক্ষেত্রেই হয়। তো ব্যাংকের ক্ষেত্রেও গুড টাইম ব্যাড টাইম আছে, ইকোনমির ক্ষেত্রেও গুড টাইম এবং ব্যাড টাইম আছে, সো সিম্পল। ওকে, আচ্ছা তারপরে আসো আমরা দারিদ্র বিমোচনের ক্ষেত্রে এবং স্বকর্মসংস্থানের ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকের ভূমিকা নিয়ে তোমাদের বইয়ে একটা জায়গায় একটা আলোচনা আছে, সেটা আসলে কি বোঝায়। দেখো, ব্যাংকের সাথে লেনদেন খুব মজা যদি তুমি প্রপারলি সিস্টেমটাকে মেনটেন করতে পারো, আর নইলে ব্যাংকের সাথে লেনদেন খুব ভয়ঙ্কর, তোমার বাড়িতে এসে লাল নিশান গাড়বে। এটা মজাও অনেক, আবার প্যারাও অনেক। সেটা কেমন? তুমি যখন ব্যাংকের কাছ থেকে একবার টাকা নিবা এবং সেই লোন যখন তুমি প্রপারলি পরিশোধ করে দিবা, ওরা পরের বার এসে তোমাকে অফার করবে, টাকা লাগবে নাকি আপনার বলেন। কারণ লোন দিতে পারলে তার সুবিধা, না দিতে পারলে তার অসুবিধা। সে তো টাকা দিয়ে বিজনেসটা করে, এখন তার কাছ থেকে কেউ যদি লোন না দেয় সে তো প্রফিট পাবে না, তার কাছ থেকে লোন কেউ না নিলে সে প্রফিট পাবে না। ব্যাংকের টাকা ব্যাংকে পড়ে থাকলে তো ব্যাংক দেউলিয়া হবে, রাস্তায় নামবে। ব্যাংক চায় আমার টাকা নিয়ে মানুষ বিজনেস করুক, কাজ করুক এবং টাকা আমাকে সুদ সহ ফেরত দিক, দিলে না ব্যাংক টিকতে পারবে। বুঝতে পারছো? কিন্তু ঝামেলা যেটা হয় আমাদের দেশে বা অনেক অনেক ক্ষেত্রে অনেক বিদেশেও, ব্যাংক থেকে টাকা নেয়ার পরে আবার প্রপারলি দিতে পারে না, তখন ব্যাংক এসে হচ্ছে প্রেসার করে। তো সুবিধা সুবিধা অনেকগুলো থাকার পরেও স্বকর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে ব্যাংকের খুব স্ট্রং রুল আছে। সেটা কেমন? ধরো তুমি একজন খুব সাধারণ মানুষ, হ্যাঁ, তোমার অত বেশি টাকা পয়সা নাই, তো তুমি গ্রামীণ ব্যাংকের কাছ থেকে মনে করো লোন নিছো 50,000 টাকা। হ্যাঁ, নিয়ে তুমি একটা ছোট্ট খামার শুরু করছো। একটা তুমি 50,000 একক, দশক, শতক, হাজার, অযত এই টাকা তুমি নিছো। হ্যাঁ, যেটা মাসিক কিস্তি ধরো 4,500 বা 5,000 টাকা। তো তুমি নিয়ে কাজ শুরু করছো, বা যে কোনো ব্যাংক থেকে তুমি সেটা নিছো, নিয়ে 50,000 টাকায় ধরো তুমি 10,000 টাকা দিয়ে একটা এক দশক, শতক, হাজার, অযত তুমি একটা ঘর বানাইলা ছোটখাটো, অথবা তোমার ঘর ছিল আর বাকি থাকলো 40,000 টাকা। ওখান থেকে ধরো 30,000 টাকায় তুমি 4টা ছাগল কিনছো, 4 8 32, ওরকম কম বেশি করে, 8 না আর বেশি কিনা যায়, 6টা কেনা যায়, 5 6 30। 6টা যদি কিনো প্রতিটার দাম 5,000 হয়, বা 4টা যদি কিনো প্রতিটার দাম, আচ্ছা চলে তুমি কিনো ধরো তো 4 থেকে 5টা তুমি ছাগল কিনছো, কিনে তুমি কাজ শুরু করছো, আর বাকি 10,000 টাকা তুমি তোমার হাতে রেখে দিছো যে ছাগলগুলোর মেনটেনেন্স, ওষুধ বা ইমার্জেন্সির জন্য আমি রাখলাম। এখন এই 5 থেকে 6টা ছাগল তোমাকে 2 বছর পরে তুমি বা 1 বছর পরে দেখা যাবে যে এগুলো সবগুলো বাচ্চা দিবে না। তো 5টা ছাগল যদি প্রতিটা 2টা করে বাচ্চা দেয়, তোমার বাচ্চা হয়ে যাবে, ছাগলের বাচ্চা হয়ে যাবে 10টা। তো 1 বছর পরেই এই ছাগলগুলো থেকে তুমি 10টা বাচ্চা পাইবা, আর তার পরের বছর যেটা ঘটবে সেটা হলো ওই 10টা বাচ্চার দাম, প্রতিটার দাম যদি 3,000 টাকা করে হয়, তুমি দ্বিতীয় বছরে এখানে 30,000 টাকা, 3 10 30, আর তোমার ছাগল কিনছিলে তুমি আরো 30 দিয়ে, তোমার কিন্তু এখন 60,000 টাকা তোমার লিকুইড ক্যাশ মানি। তুমি টাকা নিয়েছিলে 50, 1 বছরে তুমি সেটা পরিশোধ করছো বা 2 বছরে পরিশোধ করছো, দ্বিতীয় বছরে গিয়ে তোমার হাতে সব মিলে 60,000 টাকার নগদ প্রপার্টি। এবং সেটা কিন্তু তৃতীয় বা চতুর্থ বছরে তুমি যদি আল্লাহ সহায় থাকে, যদি রোগ বালাই না হয়, এটা ব্লাস্ট করবে তোমার ইনকাম। কিরকম ব্লাস্ট করবে? তোমার এখন দ্বিতীয় বছরে বাচ্চা ছিল 10টা, এগুলো প্রায় তৃতীয় বছরের শেষে গিয়ে, কারণ 7 8 মাস 9 মাসে 1 বছরের মধ্যে যে ছাগলগুলো থাকে সেগুলো বাচ্চাদের উপযোগী হয় কম বেশি। তো তুমি ধরতে পারো তৃতীয় বছরে গিয়ে যদি তারা আবার 10টা ছাগল প্রত্যেকে বাচ্চা দেয় দুটো করে, তোমার কাছে কিন্তু বাচ্চা হবে 20টা। এবং
এগুলো বাড়তে থাকে। যে তুমি যদি প্রপারলি কাজটা করতে পারো এটা নিয়ে, তাহলে আসলে দারিদ্র্য বিমোচন হয়, স্বকর্মসংস্থান বা নিজস্ব কর্মসংস্থান তৈরি হয়, তুমি উদ্যোক্তা বা এন্টারপ্রেনার হতে পারবা। এখন আমরা যেটা করি, আমরা ব্যাংক থেকে টাকাটা নিই, তারপরে লোন দেওয়ার কথাটা ভুলে যাই, এবং যথারীতি ব্যাংক এসে একসময় আমাদেরকে ধরে প্যারা দেয় এবং লাল নিশান গাড়ে, এবং আমাদের আর কিছু করার থাকে না। ব্যাংক চায় তুমি তার কাছ থেকে টাকা নিয়ে প্রপারলি কাজ করো, আরো বেশি টাকা নাও, আরো বেশি কাজ করো, এতে ব্যাংকেরও লাভ, তোমারও লাভ। তো আমাদের দেশে তুমি গ্রামীণ ব্যাংকের কথা বলো, অনেক গ্রামীণ ব্যাংকে প্রচুর স্ক্যান্ডাল আছে, এটা ঠিক। মানুষ ব্যাংক থেকে টাকা নিয়ে প্রপারলি ব্যাক করতে পারে নাই, ব্যাংক তাকে হ্যারাস করছে, অনেক রকমের ঘটনা আছে। তবে আবার এই জাতীয় ব্যাংকগুলো থেকে টাকা নিয়ে খুব গরিব মানুষ প্রপারলি মেনটেন করার পরে সে স্বাবলম্বী হয়েছে, এরকম ঘটনাও আছে। দুটোই আমরা খুঁজলে পাই, দুটোই আছে। তো এখন এটা আসলে সিস্টেমের দোষ না ভাগ্যের দোষ, সেটা গবেষণার দাবি রাখে। তবে ব্যাংকিং লেনদেন বা এই জাতীয় প্রসেস, এটা সীমাবদ্ধতা বিগত সময়ে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। এটা ডিপেন্ড করে তুমি কিভাবে এটাকে নিয়ে ইউজ করছো তার উপর। ওকে। তো গ্রামীণ সমাজে, বিশেষ করে ভূমিহীন সমাজ যাদের তেমন কিছু নাই, বা একেবারে গরিব সমাজ, যা বর্গা চাষী যারা, বিশেষত যারা মহাজনী সুদে আবদ্ধ, এরা এই ছোটখাটো ব্যাংকিং এর সুবিধাটাকে কাজে লাগায় অনেকেই ভালো করছে, এটাও মানতে হবে। তো চলো আমরা এবার শুরু করি। উদ্দেশ্য ও কার্যাবলীর ভিত্তিতে ব্যাংক সমূহকে ভাগ করা হয়েছে কয়টা ভাগে? তিনটা ভাগে। যেমন কেন্দ্রীয় ব্যাংক, তারপরে বাণিজ্যিক ব্যাংক, তারপরে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। ব্যাংকের আমানত কয় প্রকার? কিছুক্ষণ আগে আমরা বলেছিলাম, তোমাকে লিখে দিয়েছিলাম, ব্যাংকের আমানত তিন প্রকার। একটা হচ্ছে চলতি আমানত বা কারেন্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে তোমার সঞ্চয়ী আমানত, আর একটা হচ্ছে তোমার স্থায়ী আমানত। এরপরে কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব? তোমাদের পার্ট ওয়ান এটা আলোচনা করছি, আমি আবার আসছি। এখন যে প্রশ্নে আসুক, কম বেশি সবগুলোই এমন হবে যেগুলো আমরা টুকটাক আলোচনা করছি। আচ্ছা, তো কোনটি বাংলাদেশ সরকারের কর বহির্ভূত রাজস্ব, অর্থাৎ করের আওতার বাইরে? ভূমি রাজস্ব, নাকি তোমার হচ্ছে নন জুডিশিয়াল স্ট্যাম্প, নাকি টোল লিভি, আবগারি শুল্ক? টোল এবং লিভি, কারণ এগুলো সরকার করের অংশ হিসেবে নেয় না। টোল কখনো কম, কখনো বেশি। আর লেভি তো বলেছিলাম সাময়িক, এটা সবসময় কার্যকর থাকবে এমন কিছু না। কিন্তু কর যদি হয় বা ট্যাক্স যদি হয় একটা নির্দিষ্ট হারে, এটা সবসময় কি থাকে? কার্যকর থাকে। তো নন জুডিশিয়াল স্ট্যাম্প, আবগারি শুল্ক, ভূমি রাজস্ব, এগুলো সবগুলোই করের অন্তর্ভুক্ত, তাই না? কর রাজস্ব। বাংলাদেশ সরকারের কর রাজস্ব আয়ের উৎস কোনটি? বন, রেজিস্ট্রেশন, রেলওয়ে, তার ও টেলিফোন। আচ্ছা, কর রাজস্বের অংশ কোনটা এখান থেকে যেগুলো আছে এর মধ্যে? বাংলাদেশ সরকারের কর রাজস্ব, একটু একটু খেয়াল করো, একটু বুঝো, যেগুলো আছে এখানে তার মধ্যে বন যেটা, রেলওয়ে যেটা, তার টেলিফোন যেটা, এগুলো তিনটা হচ্ছে কর বহির্ভূত, তাই না? কর বহির্ভূত। আর কর রাজস্ব হচ্ছে রেজিস্ট্রেশন। কেন রেজিস্ট্রেশন কর রাজস্ব? কারণ রেজিস্ট্রেশন কর রাজস্ব এই কারণে, কারণ নির্দিষ্ট পরিমাণে একটা ফি সবসময় ধার্য অবস্থায় থাকে। তুমি জমি রেজিস্ট্রি করো, আর তোমার কোনো যানবাহন, গাড়িটা রেজিস্ট্রি করো, নির্দিষ্ট পরিমাণে একটা ফি সবসময় ধার্য করা থাকে। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ব্যাংক, এনজিও, যুব মন্ত্রণালয়, বীমা। আচ্ছা, এখান থেকে উত্তর যদি নিতে হয়, বই থেকে হুবহু বলাই আছে যে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে ব্যাংক। বাংলাদেশের ভেতর তামাকের উপর ধার্যকৃত করকে কি বলে? আচ্ছা, দেখো, বাংলাদেশে উৎপাদিত, এর মানে বিদেশ থেকে আসবে না, তাই না? আবগারি শুল্ক, কেন? আবগারি শুল্ক হলো তোমার অভ্যন্তরীণ উৎপাদন প্লাস অভ্যন্তরীণ ভোগ। এখন ধরো আমি
ইলিশ তো বাংলাদেশের ভিতরে উৎপাদিত হয়েছে, অভ্যন্তরীণ উৎপাদন। এখন অভ্যন্তরীণ ভোগ হলো না, আমি ধরো কলকাতায় ইলিশ রপ্তানি করলাম ফর এক্সাম্পল। তো কলকাতায় আমি বাংলাদেশের একজন ব্যবসায়ী, আমি ইলিশ কিনলাম, কিনে আমি কলকাতাতে এগুলোকে এক্সপোর্ট করলাম, ওটা ভিন্ন জিনিস। তখন সেটাকে আর আবগারি বলা যাবে না, আমি সরকারকে নির্দিষ্ট টাকা দিব, তখন সেটা ট্রেডে চলে যাবে। যদি দেশের ভিতরে উৎপাদিত হয়, দেশের ভিতরেই যদি এটা ভোগ হয়, অর্থাৎ এটা কোনো কিছু আমদানি করতে হয়নি, এটার কোনো অংশ বাইরে রপ্তানিও হবে না, এমন হলে তারা আবগারি শুল্ক বলে। মনে করে দেখো, পার্ট ওয়ান আমি বলছিলাম আকিস বিড়ি, তাই না? ওকে। একজন সরকারি কর্মচারী কর্তৃক বাৎসরিক প্রদেয় কর সরকারি রাজস্বের কোন উৎসের অন্তর্ভুক্ত? এখন সরকারি কর্মচারী যখন সরকারকে টাকাটা দেয়, এটা কি দেয়? এটা আসলে সে আয়কর দেয়, অর্থাৎ উনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা বেতন লাভ করেন। তো ওই বেতন থেকে উনি যখন বেতনটা যখন উঠাবেন ব্যাংক থেকে, তখনই মূলত সরকারকে তিনি টাকাটা, যেটা ওনার আয়কর, সেটা তিনি প্রদান করে ফেলেন। প্রদান করে তিনি বাকি টাকাটা গ্রহণ করেন, সুতরাং এটা অবশ্যই আয়কর। আয়ের উপর যে কর, আয়কর বা আয়ের নিমিত্তে কর, আয়ের নিমিত্তে কর, এটা হলো তোমার চতুর্থী তৎপুরুষ সমাস। ওকে। স্বামী মারা যাওয়ার পর ফিরোজা বেগম একটি প্রতিষ্ঠান থেকে সেলাই মেশিন কেনার জন্য অর্থ ধার নেয়, এজন্য তাকে প্রতিষ্ঠানটিতে কোনো সম্পত্তির দলিল অগ্রিম জমা দিতে হয়নি। তাহলে এই সিস্টেম, ফিরোজা বেগমের এই সিস্টেম হচ্ছে অবশ্যই কে দিতে পারে এমনটা? গ্রামীণ ব্যাংক দিতে পারে, কারণ স্বামী মারা গেছেন, উনি অসহায় মানুষ, প্রথমত খেয়াল করো। দ্বিতীয়ত, উনি টাকা তুলছেন একটা ব্যাংকের কাছ থেকে, এবং সেই ব্যাংকে উনি কি করেননি, কোনো রকমের অগ্রিম কোনো জামানত দেননি, এবং উনি ওখানে কোনো জমির দলিল টলিল ওখানে তিনি রাখেননি। যেহেতু এমন কিছু করেননি, সুতরাং বিনা জামানতে ঋণ দেয় হচ্ছে গ্রামীণ ব্যাংক। কৃষি ব্যাংকে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলার কারণ কি? কারণ কোনটি? গবাদি পশু লালন পালনের জন্য অর্থের সহায়তা প্রদান, ভূমিহীন নারীদের বিনা বন্ধকে ঋণ প্রদান, বাড়িঘর তৈরির জন্য অর্থ যোগান দেওয়া, হুন্ডি ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান। হুন্ডি ব্যবসা তো অবৈধ ব্যবসা, এটা বাদ। তো কৃষি ব্যাংক কোন খাতে ঋণ দেয়? গবাদি পশু লালন পালনের জন্য আর্থিক সহায়তা কৃষি ব্যাংক প্রদান করে। সো এটাই উত্তর। গ্রামীণ নারীরা কোন প্রতিষ্ঠান থেকে বিনা জামানতে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে? বিনা জামানত বললেই আর গ্রামীণ নারীরা বললেই এটা গ্রামীণ ব্যাংক হবে। একদম চোখ বন্ধ করে বলবো, বিনা জামানত বললে এবং যদি তোমার গ্রামীণ অবস্থা বলে বা দুস্থ অসহায় এমনটা বলে বাক্যে থাকে, তাহলে বুঝতে হবে এটা কার কথা বলছে। এটা বলছে হচ্ছে গ্রামীণ ব্যাংকের কথা, কারণ এটা তাদের ক্ষেত্রে, তাদেরকে নিয়ে এই কাজগুলো ওই ব্যাংক করে। ওকে। আচ্ছা, তারপরে আসো, বাংলাদেশ সরকারের আয়ের উৎস হলো আবগারি শুল্ক, বাণিজ্য শুল্ক, আয়কর। কোনটা বাংলাদেশ সরকারের আয়ের উৎস না? এখানে যেগুলো আছে সবগুলো। এটা অভ্যন্তরীণ, এটা বিদেশের সাথে লেনদেন হয়, এটা যে যিনি আয় করেন, চাকরি ব্যবসা যেখান থেকে করেন, উনি করমুক্ত আয়সীমা অতিক্রম করার পরে এরপরে ইনকাম থেকে তাকে কর দিতে হবে। তো সবগুলো। বাংলাদেশ সরকারের আয়ের উৎস কোনটি? আয়কর, মূল্য সংযোজন কর, ভূমি রাজস্ব, মানে এটাও তো সবগুলো, তাই না? সর্বশেষ পর্যায়ের ঋণদাতা কাকে বলা হয়? অর্থাৎ মানে এরপরে আর কেউ ঋণদাতা নাই, তোমার এরপরে আর কেউ দিতে পারবে না, এই চাহিদা মিটানোর ক্ষমতা আর কারো নাই। যার আছে সে হচ্ছে বাবা, সবার বাবা বা সবার যে গার্ডিয়ান, সে পারবে। সেটা কে? অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক, কারণ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে লাস্ট স্টেজ। এরপরে তোমার সর্বোচ্চ লেভেলের বা সর্বশেষ লেভেলের যে আশ্রয়, তুমি তার কাছ থেকে নিবা। সো এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটা কাকে দেয় সর্বশেষ পর্যায়ে ঋণ হিসাবে? এটা সরকারকে লোন দিতে পারে, প্লাস যে বাণিজ্যিক ব্যাংকগুলো আছে তাদেরকে সে লোন দিতে পারে। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি? আবগারি শুল্ক, আয়কর, ভ্যাট, বাণিজ্য শুল্ক। তোমাদেরকে বলছিলাম যে সব থেকে শক্তিশালী উৎস যেগুলো আছে, সরকার যেখান থেকে আয় করে আর কি, এক নম্বরে যেটা ছিল সেটা ছিল বাণিজ্য শুল্ক, আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে, কারণ এটা ভ্যাটেরই অংশ আলটিমেটলি, তাই না? বাণিজ্য শুল্ক, ভ্যালু অ্যাডেড ট্যাক্স বলতে পারো, হ্যাঁ না, ভ্যাটের অংশ না। ভ্যাটের অংশ না হইলেও তোমার যেহেতু 1 টাকার চকলেটের উপরও ভ্যাট থাকে, আবার 1 কোটি টাকার আমদানি রপ্তানিতেও সরকার টাকা নেয়,
আমদানি রপ্তানির জায়গাটা তো শত হাজার কোটি টাকার অঙ্ক, সেক্ষেত্রে এটা অবশ্যই বেশি বাণিজ্য শুল্ক। এখন বাণিজ্যের মাধ্যমে যখন বাংলাদেশে কোনো কিছু ঢোকে, তারপরে সেখান থেকে সরকার ভ্যাট নেয়। তো এই জন্য বলছিলাম ভ্যাট হচ্ছে সর্বব্যাপী। ধরো আমি বিদেশ থেকে ক্যাডবেরি আনলাম বা আমি বিদেশ থেকে একটা চকলেট আনলাম, তো ওই চকলেট আনার জন্য সরকারকে, আমি ধরো 200 টাকার চকলেট আনলাম, আনার পরে সরকারকে আমি এখন দিতে হলো 5 টাকা, তাহলে আমার খরচ পড়লো 205 টাকা। এবার এই চকলেটটাকে আমি দেশের মার্কেটে লঞ্চ করলাম, করে আমি এটাকে বেচলাম হচ্ছে 235 টাকা। আমি সেখান থেকে লাভ করলাম কত? লাভ করলাম হচ্ছে 30 টাকা, তাই না? ওই যে 235 টাকা আমি বিক্রি করছি মানে আমাদের ভোক্তাদের কাছে, ওই 235 টাকার থেকে সরকার আবার নিয়ে গেছে মনে করে 1 টাকা। বুঝছো কাহিনীটা? তাহলে আমি 30 টাকা বা 29 টাকা ধর আমি লাভ করলাম এখান থেকে। তো এই জন্য যেটা বাণিজ্যের হিসাব কিতাব দিয়ে দেশে ঢোকে, একবার সরকারকে দিয়ে আসতে হয়, দেন ওটা আবার দেশে যখন ভোগ হয়, ভোক্তার হাতে যখন পৌঁছায়, সরকার তো বন্দরে টাকা নেয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট যিনি যিনি শিল্পপতি তার কাছ থেকে। আর ভোক্তার হাতে যখন পৌঁছায়, তুমি আমি সাধারণ মানুষ যখন সেটাকে ভোগ করি, তখন আবার এখান থেকে অ্যাজ এ ভ্যাট সরকার টাকা পায়। বুঝছো কাহিনীটা? এই জন্য ভ্যাটকে একটু আমি স্প্রেড বলছিলাম, কিন্তু বাণিজ্যের যে বিষয়টা, যেহেতু হাজার কোটি টাকা হিসাব কিতাব, তো এটা অনেক বড় খাত। নিম্নের কোন কাজটি গ্রামীণ ব্যাংকের? কৃষকদের ঋণ প্রদান না, কৃষকদের ঋণ প্রদান করে কৃষি ব্যাংক। হাঁস মুরগি পশুপালন, বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান, ফুলের চাষের জন্য ঋণ প্রদান। এখন একটু দেখো, হাঁস মুরগি ও পশুপালনের জন্য কিন্তু গ্রামীণ ব্যাংক ঋণ দেয়। তো বিনা জামানতে, কোনো জামানত ছাড়া ব্যাংকিং সুবিধা দিতে পারে যেটা, সেটা অবশ্যই গ্রামীণ ব্যাংকেরই কাজ। তো বিনা জামানত বললে আমরা বুঝবো দিস ইজ গ্রামীণ ব্যাংক। অবশ্যই গ্রামীণ ব্যাংক, নো ডাউট অ্যাবাউট ইট। আগেই বলেছি, যদি বিনা জামানত বলে আর গ্রামীণ পর্যায়ে বলে বা দুস্থ অসহায় মহিলা এ জাতীয় টার্ম থাকে, তাহলে বুঝবা এটা গ্রামীণ ব্যাংকের কাজ। বাণিজ্যিক ব্যাংকগুলো টিকে থাকে মুনাফার মাধ্যমে, ঋণের মাধ্যমে, জামানতের মাধ্যমে। এখন বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা কোন ধরনের ব্যাংকে বুঝি? বাণিজ্যিক ব্যাংক বলতে আমরা বুঝি হচ্ছে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, এগুলোকে বুঝি। তো এরা কিভাবে সার্ভাইভ করে? হ্যাঁ, এরা মুনাফা নেয়, এটা। আচ্ছা, এরা জামানত গ্রহণ করে, এটা, তাই না? কিন্তু ঋণের মাধ্যমে তো না। ঋণের মাধ্যমে তো টিকে থাকার মাধ্যম না, ঋণের মাধ্যমে হচ্ছে মুনাফাটা পায় সেটা। সো সে হচ্ছে মুনাফা নেয়, এটা তার একটা টিকে থাকার বড় সোর্স, তার একটা পাওয়ার। এবং সে যে জামানতটা গ্রহণ করে সেটা। সো এটা হচ্ছে উত্তর। চিহ্নিত মুদ্রা বলতে কি বোঝায়? চিহ্নিত মুদ্রা মানে হচ্ছে তোমার কেন্দ্রীয় ব্যাংক যে মুদ্রাগুলোকে প্রচলিত করে রাখছে সেগুলো। কেন্দ্রীয় ব্যাংক মানে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আমাদের দেশে যে মুদ্রাগুলো আছে, 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা। তাহলে আমাদের চিহ্নিত মুদ্রা কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে বাংলাদেশের নোট আছে কয়টার? কয়েন আছে প্রথম দুইটার, তিনটার, 1, 2, 5 কয়েন আছে। নোটও আছে, 1 টাকার নোট আছে, তোমরা হয়তো দেখো না, এখন আমরা ছোটবেলায় দেখছি, আমার স্টিল আছে। তাহলে আমাদের দেশের নোট হচ্ছে 10টা। এর মধ্যে এই নোট বা মুদ্রা, মুদ্রা কিন্তু দুই রকমের, একটু বলে দেই। একটা হচ্ছে সরকারি মুদ্রা বা সরকারি নোট, আর একটা হচ্ছে ব্যাংক নোট। এই সরকারের নোট হচ্ছে তিনটা। এই তিনটা হচ্ছে 1 টাকার নোট, 2 টাকার নোট, আর 5 টাকার নোট। সরকারের নোট কোনটাকে বলে? যেখানে অর্থ সচিবের স্বাক্ষর থাকে। অর্থ সচিবের স্বাক্ষর যেখানে থাকে, এটাকে বলে সরকারি নোট। আর বাকিগুলো সবগুলোই ব্যাংক নোট, ওখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। ওখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে। এখন সমস্ত কিছুই বাংলাদেশ ব্যাংকই ছাপায়। দুটা ভাগ আছে, একটা হচ্ছে সরকারি নোট, একটা ব্যাংক নোট। তো দেখবা 1 টাকা, 2 টাকা এবং তোমার 5 টাকার নোটে দেখবা যিনি স্বাক্ষরটা চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, এই দিতে বাধ্য থাকিবে বা এই জাতীয় কথাবার্তা, তখন যে স্বাক্ষরটা থাকে দেখবা, ওই স্বাক্ষরটা হলো দেখবা নামের পর বলা থাকে অর্থ সচিব। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের যিনি সচিব, তিনি ওই জায়গায় স্বাক্ষরটা দিবেন। এটা অর্থ সচিবের স্বাক্ষর। আর 5 টাকার বাইরের পরে উপরের যে নোটগুলো আছে, অর্থাৎ 10, 20, 10, 20, 50, 100, 200, 500, 1000, ওগুলোতে সবগুলো দেখবে যিনি স্বাক্ষর দিচ্ছেন এটা হচ্ছে গভর্নরের স্বাক্ষর। তাহলে
এটার উপরে কিন্তু ডিপেন্ড করে মুদ্রা দুই রকমের হয়, একটা হচ্ছে তোমার সরকারি নোট, একটা হচ্ছে ব্যাংক নোট। সবগুলো নোটই ব্যাংক ছাপায়, তবে ছোট নোটগুলোকে সরকারি নোট বলে, মাথায় রেখো। তো এগুলো সবগুলোই চিহ্নিত মুদ্রা, অর্থাৎ একটা দেশে যে মুদ্রাগুলো থাকে এগুলোকে চিহ্নিত মুদ্রা বলে। আচ্ছা, তারপরে দেখো, জনাব শফিক একজন রপ্তানিকারক, তিনি জাপানে তৈরি পোশাক রপ্তানি করেন। বাংলাদেশ সরকার তার কাছ থেকে যে কর আদায় করে, এখন দেখো, যেহেতু তিনি বিদেশে পোশাক পাঠাচ্ছেন, রপ্তানি করছেন, সুতরাং এটা বাণিজ্য শুল্ক। কারণ এটা হইলো বিডি, এটা হইলো জাপান। এখন উনি এখান থেকে পাঠাচ্ছেন এখানে, তাহলে দেশের বাইরে চলে যাচ্ছে না, সেটা রপ্তানি। আর যদি আমদানি বা রপ্তানি কথাটা থাকে তাহলে বুঝবা এটা বাণিজ্য শুল্ক। ওকে, তারপরে আসো, বাংলাদেশ সরকারের ব্যয়ের খাতগুলো হলো যুদ্ধের অস্ত্র শস্ত্র ক্রয়, হ্যাঁ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, দূতাবাস প্রতিষ্ঠা। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এখানে কোনটাতে সরকার ব্যয় করে না, খেয়াল করো। অর্থাৎ এই যে সেক্টর গুলো আছে, এখানে ব্যয় করে না কোনটাতে, এমন একটাও কি আছে? না। সরকার প্রতিরক্ষার জন্য ব্যয় করে, যুদ্ধের অস্ত্র সরঞ্জাম কিনে তাদেরকে বেতন দেয়, ঠিক আছে। জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় বা তোমার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রচুর পরিমাণে টাকা সরকার ব্যয় করে বিনামূল্যে। তোমার হচ্ছে বিভিন্ন জন্ম বিরতিকরণ যে প্রসেস গুলো আছে পুরুষ এবং নারীদের জন্য, পিল টিল থেকে শুরু করে এগুলো দেখবা গ্রামীণ স্বাস্থ্যকর্মী যারা, তারা এগুলো বিতরণ করে, ফ্রিতে, গ্রামীণ এলাকায় বিশেষত। সো এখানে সরকার ব্যয় করে এবং প্রচুর পরিমাণে প্রচারণা চালায় সরকার। ওই যেহেতু প্রচারণা চালায় এবং তোমার এখানে বিভিন্ন কিছু, বিভিন্ন ম্যাটেরিয়ালস তারা ফ্রিতে দেয়, তো এটা একটা তার বিরাট একটা খরচ। আর দূতাবাস বা এমবাসি প্রতিষ্ঠা, অর্থাৎ একটা দেশের সাথে আরেকটা দেশের যে সম্পর্ক সরকার মেনটেন করে দূতাবাসের মাধ্যমে। আমাদের দেশে বাইরের দেশের এম্বাসি আছে, আর অন্যান্য দেশেও আমাদের দেশের এম্বাসি আছে। এম্বাসি গুলো কি করে, একটা দেশের সাথে আরেকটা দেশের সম্পর্ককে মেনটেন করে। অর্থাৎ বাংলাদেশের কিছু মানুষ বিদেশে একটা বাড়ি বানায় থাকে, সহজ কথা বোঝো। অর্থাৎ আমাদের কিছু মানুষ ইন্ডিয়াতে একটা বাড়িতে যায় থাকে। তো আমাদের হয়ে ইন্ডিয়ার সাথে সম্পর্কগুলো সে মেনটেন করে, আবার ইন্ডিয়ার কিছু মানুষ আমাদের দেশে এসে থাকে। এরা ইন্ডিয়ার সম্পর্ক আমাদের সাথে মেনটেন করে সরকারের পর্যায়ে, জাতীয় পর্যায়ে। এরা হচ্ছে সরকারের উচ্চপদস্থ অফিসার, তারা ফরেন অফিসার এবং আরো অন্যান্য পদে, বড় বড় পদে কাজ করা মানুষ, যারা রাষ্ট্রদূত বা রাষ্ট্রদূতের সহকারী অফিসিয়ালস। এরা খুব হাইলি এডুকেটেড এবং হাইলি ট্রেন্ড। তো এরা যেখানে থাকে ওটাকে দূতাবাস বা এম্বাসি বলা হয়। তো যেহেতু সব দেশ এগুলো করে বহির্বিশ্বের সাথে সম্পর্ক মেনটেন করার জন্য, এগুলো সবগুলো সব দেশের সরকারের কম বেশি এগুলো ব্যয়। তো এদিক থেকে ধরলে দূতাবাসের জন্য সরকার ব্যয় করে, তো সবগুলো সরকারের ব্যয়ের খাত। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি? প্রতিরক্ষা, শিক্ষা, বৈদেশিক বিষয়াবলী, স্বাস্থ্য। এখন আসলে সত্যিকার অর্থে এক এক সময় এক এক আমলে এক এক সরকারের জন্য বাজেটের উপরে হিসাব করে করে এক একটা ব্যয়ের প্রধান খাত হয়। তো এটা সময়ের সাথে এবং বাজেটের সাথে ডিপেন্ড করে। বুঝছো কাহিনীটা? বাজেট মানে হচ্ছে সরকার যখন এক বছরের আর্থিক বিবরণীটা প্রকাশ করে যে আগামী এক বছরে আমি এই কয় টাকা আমার আয় হবে এবং এই কয় টাকা আমি ব্যয় করব। কোথা থেকে সরকার আয় করবে সম্ভাব্য ক্ষেত্রগুলো বলে, এবং কোথায় সে ব্যয় করতে চায় সম্ভাব্য ক্ষেত্রগুলো বলে। এই যে সম্ভাব্য ক্ষেত্র এবং ব্যয়ের পরিমাণ উল্লেখ করে, আয়ের পরিমাণ উল্লেখ করে, এটাকে বাজেট বলা হয়। জুলাই থেকে জুন মাস একটা অর্থ বছর, জুনে সরকার বাজেটটা দেয়, জুলাই থেকে সেটা কার্যকর হয়। অনেকে মনে করে অর্থ বছর মানে জুন জুলাই, ঠিক না, জুন জুলাই না, জুলাই থেকে জুন। অর্থ বছর জুলাইতে শুরু হয় আর পরের বছর জুনে গিয়ে শেষ হয়, মাথায় রেখো। তো যে মাসে শেষ হয়, ধরো এবছর জুন মাসে সরকার বাজেট দিছে, জুলাই থেকে সেটা কার্যকর হয়ে গেছে, আগামী মাসে জুনে গিয়ে শেষ হয়ে যাবে, তো জুনে আবার বাজেট দিবে, দিলে সেটা জুলাই থেকে আবার কার্যকর হবে। তো জুলাই টু জুন হচ্ছে অর্থ বছর। তো বাজেটে সরকার বরাদ্দ রাখে, খাত বলে 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 যে কোন খাতে সরকার কি পরিমাণ ব্যয় করবে। অর্থাৎ আগামী এক বছর আমি শিক্ষার জন্য এক টাকা ব্যয় করব, আমি প্রযুক্তি খাতে এটা ব্যয় করব, জনপ্রশাসনে এটা ব্যয় করব, আমি সামরিক খাতে এটা ব্যয় করব, এগুলো বলে। তো তখন আসলে বোঝা যায় যে কোন খাতে টাকা বেশি যাচ্ছে। তার উপরে ডিপেন্ড করে কি ওই ব্যয়ের প্রধান খাত, অপ্রধান খাত, মুখ্য গণ, এগুলো ভাগ করা হয়। তো এটা 15 সালের কোশ্চেন। তো তো সেই দিক থেকে তুমি যদি হিসাব করো, মানে তখনকার যে টোন ছিল আর কি, সরকার তখন যে জায়গায় ব্যয় করছে ওরা প্রতিরক্ষার হিসাব কিতাব, বাট এখন আর সেটাকে ধরে বলার সুযোগ নেই। এখন শিক্ষা বা জনপ্রশাসন এগুলো উপরের দিকে থাকে।
প্রতিরক্ষা উপরের দিকেই থাকে, বাট এটাকে টপকে গেছে। জনপ্রশাসন গত দুই একটা বাজেট ধরেই আমি দেখতেছি সবার উপরে আছে এটা। ওকে, তারপরে কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো বন্ড নিয়ন্ত্রণ করা, নিকাশ ঘর হিসেবে কাজ করা, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। তো কেন্দ্রীয় ব্যাংক বলছিলাম যে সবাই যেটা করে এটা কেন্দ্রীয় ব্যাংক করে না, বাকিগুলো করে। নিকাশ ঘর অর্থাৎ যে বাণিজ্যিক ব্যাংকগুলো থাকে তাদের যে আন্ত লেনদেনের বিষয়টা আছে এটা সে করে, সো এটা নিকাশ ঘর। এবং বিনিময়ের মাধ্যম সে সৃষ্টি করে, অর্থাৎ সে টাকাকে ডলারে, টাকাকে রুপিতে, টাকাকে পাউন্ডে এদিক ওদিক করে, এটা তার কাজ। সো আমরা 2 এবং 3 নিব উত্তর হিসাবে, মানে 2 এবং 3 হচ্ছে খতে। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? আমরা কিছুক্ষণ আগেই প্রশ্নটা পড়ছি এবং বারবার এই প্রশ্নটা আসছে সামনে। আমদানি ও রপ্তানি শুল্ক, যেটাকে আমরা বলছিলাম বাণিজ্য শুল্ক। তারপর বাংলাদেশ সরকার পাসপোর্ট ও বিনিময় বিল খাতে প্রচুর অর্থ উপার্জন করে। রাজস্ব আয়ের কোন উৎস হতে এ আয় হয়? অর্থাৎ পাসপোর্ট ও বিনিময় বিল, বিনিময় বিল মানে হচ্ছে আমি যখন টাকাকে ডলারে কনভার্ট করব। পাসপোর্ট মানে হচ্ছে আমি যখন পাসপোর্ট পাইতে চাইবো, বিদেশে যাইতে চাইবো, তখন আমি হচ্ছে সরকারের কাছ থেকে সরকার কিছু টাকা দিয়ে আমার সেটা করতে হবে। এটা কি আয়কর, নাকি নন জুডিশিয়াল স্ট্যাম্প, নাকি ভূমি রাজস্ব, নাকি রেজিস্ট্রেশন? এটা কোনটার মধ্যে পড়ে? মানে এটাকে আমি চাইলে কোনটার মধ্যে ফেলাইতে পারি। এখন দেখো, আয়কর কখন বলি আমরা? আয়কর বলি যখন একটা নির্দিষ্ট পরিমাণ আয় আমি করি, আমি করমুক্ত আয় সীমা যখন টপকে যাই, তখন সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমার দিতে হয়। এটা হচ্ছে আয়কর। আচ্ছা, আর যখন আমি ভূমির মালিকানা ইয়ে করতে চাই, হ্যান্ডেল করতে চাই, মানে আমি কিছু জমির মালিক, এখন আমি সেটাকে তোমার ইয়ে করব, আমার মালিকানায় রাখবো, অথবা আমি বিক্রি করে টাকা উপার্জন করব, এই জাতীয় জিনিসগুলো হচ্ছে তোমার ভূমি রাজস্ব। অর্থাৎ সোজা কথায় বললে, আমার জমির মালিকানার জন্য আমি সরকারকে যে খাজনাটা দিচ্ছি সেটা। আর রেজিস্ট্রেশন মানে তো নিবন্ধন, নিবন্ধন মানে আমি কোনো গাড়ি নিবন্ধন করতে চাই আমার নামে, তাই না, সম্পত্তির হস্তান্তরের জন্য ফি দিতে চাই, সেটা রেজিস্ট্রেশন। তাহলে বাকি থাকে নন জুডিশিয়াল স্ট্যাম্প। এই নন জুডিশিয়াল স্ট্যাম্পের অন্তর্ভুক্ত হচ্ছে এই পাসপোর্ট এবং বিনিময় বিল। তারপর নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দাও। জনাব করিম তার এলাকায় একটি ব্যাংকে হিসাব খোলেন এবং তাতে তিনি মাস শেষে বেতনের সঞ্চিত অর্থ হতে কিছু জমা রাখেন। ওকে, একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পর, খুব খেয়াল করতে হবে, হ্যাঁ, একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পর তিনি উচ্চ হারের সুদ সহ বেশ কিছু টাকা উত্তোলন করেন এবং ব্যাংক হতে আরো কিছু ঋণ নিয়ে চাকরি শেষে একটি শিল্প স্থাপন করেন। আচ্ছা, এখন দেখো, বলছে জনাব করিম তার এলাকায় একটি ব্যাংকে হিসাব খোলেন এবং তাতে তিনি মাস শেষে বেতনের সঞ্চিত অর্থ হতে কিছু জমা রাখেন। একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পর তিনি উচ্চ হারের সুদ সহ বেশ কিছু টাকা উত্তোলন করেন এবং ব্যাংক হতে আরো কিছু ঋণ নিয়ে চাকরি শেষে একটি শিল্প স্থাপন করেন। ওকে, জনাব করিম কোন ব্যাংকের মাধ্যমে হিসাব খুলে অর্থ জমা রাখেন? এটা কি বাংলাদেশ ব্যাংক, নাকি গ্রামীণ ব্যাংক, নাকি সোনালী ব্যাংক, নাকি শিল্প ব্যাংক? আচ্ছা, দেখো, উনি একটি ব্যাংকে হিসাব খুলছেন এবং তাতে তিনি মাস শেষে বেতনের সঞ্চিত অর্থ হতে কিছু জমাও রাখছেন। একটি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হবার পর তিনি উচ্চ হারের সুদসহ বেশ কিছু টাকা উত্তোলন করেন এবং ব্যাংক হতে আরো ঋণ নিয়ে চাকরি শেষে শিল্প স্থাপন করেন। তো গ্রামীণ ব্যাংকের কাজ এটা না, বাংলাদেশ ব্যাংকের কাজও এটা না। তো যেহেতু তিনি টাকা ওখানে জমা রাখছেন, টাকা সেখান থেকে তুলছেন, আবার সেই টাকা দিয়ে উনি ইন্ডাস্ট্রিও করছেন, তো এই জাতীয় কাজ করে কে? এই জাতীয় কাজ করে তো বাণিজ্যিক ব্যাংক, সোনালী ব্যাংক বাণিজ্যিক ব্যাংক, সো সেইটা করছে। সিম্পল। কর বহির্ভূত রাজস্ব কোনটি? বন, আয়কর, ভূমি রাজস্ব, যানবাহন কর। কর বহির্ভূত, করের আওতাভুক্ত যদি হয় তাহলে আয়কর, যেটা এটা কর বহির্ভূত রাজস্ব। কারণ তুমি যখন ইয়ে করবা, কি বলে, ও না না, একটু খেয়াল কর, আয়কর তো নির্দিষ্ট পরিমাণ করা আছে। একটু তোমাকে বিষয়টাকে এক্সপ্লেইন করি। এটা হচ্ছে বন, সরকার বন থেকে যে পরিমাণ আয়টা করে, বনের বনজ সম্পদের ব্যবস্থাপনার মাধ্যমে, এটা কর বহির্ভূত রাজস্ব। বাকিগুলো তো সবগুলো ফিক্স। সো বন।
বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান খাত কোনটি? এই যে ঝামেলা হলো, ব্যয়ের প্রধান খাত কোনটি, এটা এক এক সময় এক এক ভাবে আমরা এটাকে মিন করি। সো এখন প্রতিরক্ষাকে নিলাম। সুন্দরপুর গ্রামের ভূমিহীন নূরজাহান বেগম স্থানীয় একটি সংস্থায় হাঁস মুরগি পালনের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। সংস্থাটি নূরজাহান বেগমকে 10,000 টাকা ঋণ দেয়। হাঁস মুরগি পালন করে নূরজাহানের পরিবার এখন সচ্ছল। নূরজাহান বেগম কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন? বাণিজ্যিক ব্যাংক থেকে? না, কেন্দ্রীয় ব্যাংক কাউকে দেয় না। এখন মহিলা যেহেতু, গ্রামীণ ব্যাংক পুরুষকে লোন দেয় না, গ্রামীণ ব্যাংক দেয় হচ্ছে মহিলাকে। যেহেতু মহিলা, তো কৃষি ব্যাংকে হওয়ার তো সুযোগ নাই। এটা হইতে পারে একমাত্র গ্রামীণ ব্যাংকের কাজ। সো এটা গ্রামীণ ব্যাংক। বাংলাদেশ সরকারের আয়ের উৎসগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? আয়ের উৎসগুলো অর্থাৎ সরকার যে যেসব সোর্স থেকে আয় করে, একটা হচ্ছে কর রাজস্ব, একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। যদি তুমি মোটা দাগে যদি ভাগ করো, তো দুই ভাগে ভাগ করা যায়, তাই না? একটা হচ্ছে তোমার কর রাজস্ব, আর একটা কি কর বহির্ভূত রাজস্ব। জনাব জাহিদ সাহেব 20 লক্ষ টাকা অবসর ভাতা হিসেবে পেয়েছেন। এটাকে তিনি এ ব্যাংকের উত্তরা শাখায় 9% সুদে 10 বছরের জন্য জমা রাখেন। এই ব্যাংকে জমাকৃত টাকা কোন আমানতের অন্তর্ভুক্ত? একটু দেখো তো, উনি কত বছরের জন্য রাখছেন টাকাটা? 10 বছরের জন্য। সুতরাং এটা স্থায়ী আমানত। দিস ইজ ফিক্সড ডিপোজিট। সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ক্ষেত্রে, উম, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কোন ক্ষেত্রে গ্রামীণ ব্যাংক অবদান রাখে? স্বকর্মসংস্থানে, ব্যবসা বাণিজ্যের উন্নতিতে, যোগাযোগ ব্যবস্থা, বিত্তশালী হওয়ার ক্ষেত্রে? স্বকর্মসংস্থানে। কারণ তারা যখন তোমার নিজেরা কোনো কিছু করতে চায়, অর্থাৎ ধরো এন্টারপ্রেনারশিপ করতে চায়, নিজে ছাগল পালবে, হাঁস মুরগি করবে, সেক্ষেত্রে। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস বাণিজ্য, মূল্য সংযোজন কর, ভূমি রাজস্ব, আয়কর, বাণিজ্য শুল্ক, এটা তার আয়ের প্রধান উৎস। জনগণের কাছ থেকে আমানত গ্রহণ করা কোন ব্যাংকের অন্যতম কাজ? বাণিজ্যিক ব্যাংকের অন্যতম কাজ। কারণ সে আমানত গ্রহণ করবে এবং তার এগেনস্টে সে আবার কাউকে না কাউকে ঋণ দিবে। সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করে? 25 বিঘা। প্রগতিশীল হারে আয়কর আদায় করা হয় কার কাছ থেকে? যার আয় একটি নির্দিষ্ট সীমার নিচে, যার আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে, যার আয় একটি নির্দিষ্ট সীমার সমান, যার আয় একটি সন্তোষজনক অবস্থায় আছে। নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে অর্থাৎ একটা কর মুক্ত আয় সীমা সরকার দিয়ে রাখছে, মানে তুমি এই পরিমাণ পর্যন্ত আয় করলে টাকা দিতে হবে না, এর বেশি গেলে দিতে হবে। তাহলে যার আয় একটি নির্দিষ্ট সীমার ঊর্ধ্বে। নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয়? ঋণ বিতরণ করে, হ্যাঁ। আমানত গ্রহণ, এটাও করে। সম্পদ বা স্বর্ণালঙ্কার কাছে গচ্ছিত রাখে। ঋণ নিয়ন্ত্রণ করা তার কাজ না। কারণ কন্ট্রোলিং এর কোনো কথাবার্তা আসলে, সেটা মুদ্রার কন্ট্রোলিং হোক আর ঋণের কন্ট্রোলিং হোক, বুঝবা এটা হচ্ছে ওস্তাদের কাজ। ওস্তাদকে কেন্দ্রীয় ব্যাংক। সুতরাং বাণিজ্যিক ব্যাংকের কাজ এটা না। ঋণ নিয়ন্ত্রণ করা, এটা হচ্ছে তোমার যেটা কেন্দ্রীয় ব্যাংক, এটা তার কাজ। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়? আমদানি ও রপ্তানি শুল্ক। কর বহির্ভূত রাজস্ব কোনটি? বন। এটা একটু আগেই প্রশ্নটা ছিল, এটা আবার আসছে। কর বহির্ভূত রাজস্ব কোনটা? কায়েস কৃষির উৎপাদন বৃদ্ধির জন্য এটি ব্যাংক থেকে মধ্যম মেয়াদী ঋণ গ্রহণ করে। অন্যদিকে আসিফ বাড়ি বন্ধক রেখে অন্য একটি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। আসিফ কোন ব্যাংক থেকে ঋণ নিয়েছে? বাড়ি বন্ধক রাখছে। সুতরাং এমন কাজ তো কেন্দ্রীয় ব্যাংক করবে না, কৃষি ব্যাংকও করবে না, গ্রামীণ ব্যাংকও করবে না। করবে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। বুঝতে পারছো? যেহেতু সে হচ্ছে সম্পত্তি ওখানে বন্ধক রাখছে, রাখা যেহেতু সে টাকা নিছে, সো এটা বাণিজ্যিক ব্যাংকের কাজ। আমদানি শুল্ক ও আবগারি শুল্ক বা ভ্যাট আরোপের পরও অতিরিক্ত আরোপিত শুল্ককে বলা হয় সম্পূরক শুল্ক। তোমাদের বলছিলাম ওভারল্যাপিং অনেকটা, শুল্কের উপরে যদি শুল্ক দেওয়া হয়, পাওয়ারের উপরে যদি পাওয়ার দেওয়া হয়, তাহলে বাণিজ্য শুল্ক বলা হয়, তাই না? সরি, সম্পূরক শুল্ক বলা হয়। একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স এর উপরে দেয়া আছে, তার উপরে যদি আবার দেয়া হয়, সেটাকে বলা হয় সম্পূরক শুল্ক। আমরা এবার সৃজনশীল প্রশ্ন দেখব। সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে আলোচনা করে দিয়েছি, মনে করে দেখো, বিস্তারিত বলেছি পার্ট ওয়ানে। সরকার যে ব্যবস্থাপনায় অর্থ আয় করে এবং অর্থ ব্যয় করে, এটাকে সরকারি অর্থ ব্যবস্থা বলা হয়। এরপর ব্যাংক কাকে বলে? ব্যাংক হচ্ছে তোমার একটা নির্দিষ্ট
অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিতর দিয়ে যায়, সে আমানত গ্রহণ করে এবং আমানত থেকে মানুষকে ঋণ প্রদান করে এবং সেখান থেকে সে মুনাফা নেয়। সরকার অর্থ ব্যবস্থার কথা বলছি, কেন্দ্রীয় ব্যাংকের বিস্তারিত আলোচনা করছি, তাই না? কেন্দ্রীয় ব্যাংক কি, সে কিভাবে কাজ করে, তার সোর্স কি বা তার কন্ট্রোলিং পাওয়ার কেমন, এটার বিভাগ কি, সরি এটার শাখাগুলো বিভাগীয় শহরে আছে কিভাবে, এবং কিভাবে সে বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে বা বাণিজ্যিক ব্যাংকগুলোর সে হচ্ছে ফাদার বা ওস্তাদ কিভাবে। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি, এটা বারবার আসতেছে, দেখছো বিভিন্ন ভাবে এটা আসবে রে ভাইয়া। বাণিজ্যিক বা বাণিজ্য শুল্ক, সরি বাণিজ্যিক না, বাণিজ্য শুল্ক। ব্যাংক কত প্রকার বলেছি, আলোচনা করেছি, ব্যাংক হচ্ছে 3 প্রকার: কেন্দ্রীয় ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক এবং বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশ সরকার আয়ের প্রধান উৎস কোনটি, বাংলাদেশ সরকার কত বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেছে? 25 বিঘা পর্যন্ত। ভ্যাটের পূর্ণরূপ লিখো, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস বলেছি, আয়ের গুরুত্বপূর্ণ উৎস মূল্য সংযোজন কর কি? একটা রাষ্ট্রের ভিতরে যত রকমের ভোগ্য পণ্য আছে তাদের উপরে যে করটা থাকে সেটাকে মূল্য সংযোজন কর বলা হয়। বাংলাদেশ সরকারের ব্যয়ের অন্যতম প্রধান খাত কোনটি? এক এক সময় এক এক ভাবে এক একটাকে ডিফাইন করছে, যখন যেটাকে করছে তখন সেটাকে নিবা। রেজিস্ট্রেশন ফি সরকারের কোন ধরনের রাজস্বের অন্তর্ভুক্ত? বলেছি রেজিস্ট্রেশন ফি কর রাজস্বের অন্তর্ভুক্ত। ব্যাংক কিসের উপর ভিত্তি করে টিকে থাকে? তার যে মুনাফা তার উপর ভিত্তি করে টিকে থাকে। বাংলাদেশ সরকার আয়ের উৎস বলেছি দুইটা, একটা কর রাজস্ব, এটা কর বহির্ভূত রাজস্ব। এবং সরকারি অর্থ ব্যবস্থা সংক্রান্ত একটা মতামত আছে অধ্যাপক ডাল্টন, উনি একজন অর্থনীতিবিদ। আবার তোমরা এটাকে ডাল্টনের যে পরমাণু মডেল, ওই মডেল আবার মনে করে দিও না, ইনি ওই ব্যক্তি নন, উনি আরেক ডাল্টন। ডাল্টন নামে 2 জন আছেন, একাধিক মানুষ আছেন। তো সরকারের অর্থ ব্যবস্থাকে তিনি তার একটা উক্তির মাধ্যমে ডিফাইন করছেন, অর্থাৎ যে সরকার যে ব্যবস্থাপনা আয় করে এবং যে ব্যবস্থাপনা ব্যয় করে, এটাকে তিনি বলছেন যে সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয় ব্যয় এবং এদের একটির সঙ্গে অপরটির সমন্বয় সাধনের যে কার্যাবলী সেটা। সো তার একটা উক্তি আছে, তার নেরেশনটা নিজের মতো করে উনি যেভাবে নেরেট করছেন সেটা লিখে দিবা, যেহেতু এটা জ্ঞানমূলক। কেন্দ্রীয় ব্যাংক কিভাবে ঋণ নিয়ন্ত্রণ করে বলেছি, এটা কিভাবে নিয়ন্ত্রণ করে, সে মুদ্রার বিহিত করে, ঋণের তোমার পরিমাণ কমায় বাড়ায়, কোন ব্যাংক কত পরিমাণে লোন দিতে পারবে কি পারবে না এগুলো সে নিয়ন্ত্রণ করে। নিকাশ ঘরের ব্যাখ্যা দিয়েছি। ব্যাংকগুলো, বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে যে আভ্যন্তরীণ লেনদেন আছে, আভ্যন্তরীণ যে পারস্পরিক যে মিথস্ক্রিয়া আছে, এটা সে কন্ট্রোল করে। তারপরে হচ্ছে তোমার মূল্য সংযোজন কর বা ভ্যাট বলতে কি বোঝায়? ভ্যাট হচ্ছে সোজা কথা আহ যত ভোগ্যপণ্য আছে যেগুলো আমরা ভোগ করি, যেগুলো ধরো এটা কি, এটা হচ্ছে একটা এয়ার ফ্রেশনার, না অ্যাঞ্জেলিক একটা এয়ার ফ্রেশনার, এবং এটার মূল্য হচ্ছে তোমার 280 টাকা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য। এখন ধরো এটা 280 টাকা দিয়ে উদ্ভাস কিনে আনছে, তো এটার কোম্পানি হচ্ছে এসিআই, এখান থেকে এসিআই নির্দিষ্ট পরিমাণে একটা প্রফিট করছে, দোকানদার একটা প্রফিট করছে, যে ডিলার নিয়ে আসছে তাদের একটা প্রফিট আছে, ঠিক আছে বুঝলাম। তো মূল টাকাটা তো গেছে আমার পকেট থেকে, যিনি আমি কিনে আনলাম, মানে উদ্ভাস কিনে আনলো তার পকেট থেকে গেছে, তাই না? মানে অর্থাৎ ব্যক্তি পর্যায়ে যখন এটা ভোগ্য পণ্য হিসেবে আসে, যে ব্যক্তি কিনলো তার কাছ থেকে টাকাটা যায়। তো এই টাকার প্রফিট সবাই পাচ্ছে। এই মূল্যের সাথে, অর্থাৎ এই 280 টাকা যে মূল্যটা আছে তার ভিতরে যুক্ত করা আছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, যেটা সরকার নিয়ে গেছে। বুঝতে পারছি? দিস ইজ ভ্যাট, দিস ইজ ভ্যালু অ্যাডেড ট্যাক্স। বলা থাকুক আর না থাকুক, সবকিছুর সাথে এটা যুক্ত আছে। ওকে, তারপরে হচ্ছে তোমার বিনা জামানত। আচ্ছা, কোন গ্রামীণ ব্যাংক কেন বিনা জামানতে ব্যাংকিং সুবিধা প্রদান করে ব্যাখ্যা করো। অর্থাৎ এটা আসলে লোন দেয় কাদেরকে? গরিবদেরকে, অথবা যারা হচ্ছে ভূমিহীন তাদেরকে, এমনকি যারা অসহায় তাদেরকে লোনটা দেয়। সো তাদের তো আসলে জামানত দেওয়ার মতো সবার সে সুযোগও থাকে না। এবং গ্রামীণ ব্যাংকের যে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট, সে আইডিয়াটাই হচ্ছে এমন, যার জামানত দেওয়ার মতো সামর্থ্য নেই, গরিব, তাকে আমরা লোনটা দেব। কেন্দ্রীয় ব্যাংকের নিকাশ ঘর কেন বলা হয়? বলেছি কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয় কেন। দেখো, বাণিজ্যিক ব্যাংকগুলো যখন বেকায়দায় পড়ে, তাদের যখন মানির সংকট দেখা দেয় বা তারা কোনো প্রবলেমে পড়ে,
তখন তারা লোন নিতে পারে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে, কারণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে তারা আগে টাকা জামানত দিয়ে রাখছে এক কথা। দ্বিতীয়ত কেন্দ্রীয় ব্যাংকের যে রিজার্ভ আছে, এই রিজার্ভটা তোমার করাই হয় দুর্দিনে যেন সরকার এবং অন্যান্য ব্যাংকিং বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্রীয় ব্যাংক সাপোর্ট দিতে পারে। তো এই জন্য তাকে সর্বশেষ পর্যায়ের ঋণদাতা বলা হয়। এরপরে আবার নিকাশ ঘর কি ব্যাখ্যা করো, আসছে সেই কথা, একই কথা। সরকারের অর্থ ব্যবস্থা বলতে কি বোঝায় বলেছি, কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলেছি। সরকার ব্যয় করে কেন বুঝিয়ে লেখো, এক কথায় উন্নয়ন কর্মকাণ্ড, উন্নয়ন ও সার্বিক মেনটেনিং, বা একে কি বলে ভারসাম্য রক্ষা আর কি। সার্বিক মেনটেনে লিখি, মেনটেনে ঠিক বাংলা যে কি মেনটেইনিং, তাই না? তো এটার জন্য সরকার হচ্ছে ব্যয় করে, সোজা কথা। সরকার আয় যেমন করে তার জনগণের জন্য সে তেমন ব্যয়ও করে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পর্যায়ে ঋণদাতা বলা হয় কেন, স্থায়ী আমানত বলতে কি বোঝায় বলেছে, কারণ নির্দিষ্ট পরিমাণ সময়ের এগেনস্টে যে আমানতটা দেয়া হয় এবং ওই সময় পরে তুমি সেটা নিতে পারো, এটা নাম স্থায়ী আমানত। আবগারি শুল্ক কি, আবগারি শুল্ক হচ্ছে একটা দেশের অভ্যন্তরে উৎপাদিত প্লাস অভ্যন্তরীণ পর্যায়ে ভোগ এরকম পণ্যের যে শুল্ক তাকে আবগারি শুল্ক বলে। এরপরে আসো আমরা একটু সৃজনশীলের উচ্চতর দক্ষতা এবং প্রয়োগ নিয়ে কথা বলি। জনাব রাকিব একটি আর্থিক প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তা। দেশে একটা বৃহৎ শিল্প স্থাপনে তিনি উক্ত প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি হিসেবে আর্থিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন। ওকে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেকে দ্রুত টাকা পাঠানোর জন্য তিনি আরেকটি আর্থিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হন। ছেলে প্রতিষ্ঠানটির বিশ্ববিদ্যালয় শাখায় গিয়ে তার প্রেরিত টাকা উত্তোলন করে। দেখো, জনাব রাকিব একটি আর্থিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। দেশে একটা বৃহৎ শিল্প স্থাপনে তিনি উক্ত প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি হিসেবে আর্থিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন। আচ্ছা, উক্ত প্রতিষ্ঠানের প্রতি মানে তিনি বাণিজ্যিক ব্যাংকে কাজ করেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেকে দ্রুত টাকা পাঠানোর জন্য তিনি আরেকটি আর্থিক প্রতিষ্ঠানের দ্বারস্থ হন। ছেলে প্রতিষ্ঠানটির বিশ্ববিদ্যালয় শাখায় গিয়ে তার প্রেরিত টাকা উত্তোলন করে। আচ্ছা, অধ্যাপক লিখিত রাকিব সাহেব কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন ব্যাখ্যা করো। ও আচ্ছা আচ্ছা, দেখো, উচ্চ পদস্থ কর্মকর্তা, দেশে একটা বৃহৎ শিল্প স্থাপনে তিনি উক্ত প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি হিসেবে আর্থিক সহযোগিতা ও পরামর্শ, আচ্ছা আচ্ছা, আর্থিক সহযোগিতা ও পরামর্শ প্রদান করেন। তো যেহেতু তোমার এটা খুব হিউজ লেভেলে, উচ্চ লেভেলে এটা, এবং আর্থিক সহযোগিতাও তিনি দিছেন, পরামর্শও তিনি দিছেন। এখন দেখো, সহযোগিতা এবং পরামর্শের প্রশ্ন যেহেতু আসছে, আবার নিচে বলছে উনি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে, ছেলের জন্য দ্রুত টাকাটা পায় সেই ব্যবস্থা তিনি করছেন, তাইলে ছেলেটা দেখো উদ্যোগের দ্বিতীয় আর্থিক প্রতিষ্ঠানটি আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এইটা যে একদম পরিষ্কার করেই বলা যায় যে নিচেরটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। কারণ বাণিজ্যিক ব্যাংকের বিশ্ববিদ্যালয় শাখা, অর্থাৎ ইউনিভার্সিটিতে দেখবা তোমার ব্যাংকগুলোর ব্রাঞ্চ আছে। বিশ্ববিদ্যালয়ে সবগুলো সরকারি ব্যাংকের সবগুলো বিশ্ববিদ্যালয় সরকারি ব্যাংকের শাখা আছে, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, এরকম। তো ওই শাখাগুলো তোমার ইয়ে করে লেনদেনের কাজগুলো করে, অর্থাৎ ইউনিভার্সিটির ছেলেপেলেগুলো তাদের টাকা ওখানে জমা দেয়, ওখান থেকে টাকাগুলো হচ্ছে আহ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেয়। সো এটা বাণিজ্যিক ব্যাংক নিঃসন্দেহে। আর উপরে দেখো যেহেতু পরামর্শের কথা বলছে, সুতরাং এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এটা কেন্দ্রীয় ব্যাংক, কারণ কেন্দ্রীয় ব্যাংক সুপারিশ করলে অনেক সময় তুমি বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে, এছাড়া পারে না। সো এটা কেন্দ্রীয় ব্যাংক, আর নিচেরটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক। ওকে। মোস্তফা সাহেব চট্টগ্রামের একজন দক্ষ ব্যবসায়ী, তিনি চিনি, কেরোসিন ও ওষুধের ব্যবসা করে প্রচুর মুনাফা অর্জন করেন। অন্যদিকে তার বড় ভাই কাদের সাহেবের রয়েছে কুয়াকাটা একটি বিলাসবহুল হোটেল, যা থেকে অর্জিত অর্থ ব্যাংকে জমা রাখেন। সরকারি দুই শ্রেণীর ব্যবসায়ীর কাছ থেকে অর্থ আয় করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবহার করেন। মুস্তফা সাহেবের ব্যবসা থেকে অর্জিত সরকার আয়ের উৎসটি ব্যাখ্যা করো। বাণিজ্য শুল্ক। বাণিজ্য শুল্ক কেন? কারণ তিনি চিনি, কেরোসিন এবং ওষুধের ব্যবসা করেন, মানে উনি এগুলো বিদেশে পাঠান অথবা বিদেশ থেকে এগুলো আনেন, তাইলে এটা বাণিজ্য শুল্ক। আর উদ্দীপক গৃহীত দুই শ্রেণীর ব্যবসায়ীর কাছ থেকে সরকার যে অর্থ আয় করে এটা হচ্ছে আয়কর। আরেকটা আছে আয়কর, অর্থাৎ ধরো বলা আছে 4 লাখ পর্যন্ত বার্ষিক ইনকাম করলে দিতে হবে না, এর বেশি ইনকাম হলে দিতে হবে।
তো তার যে ভাই কাদের সাহেবের কুয়াকাটায় বিলাসবহুল হোটেল আছে, অনেক বড় হোটেল, তাহলে উনি তো প্রচুর টাকা ইনকাম করেন, উনি আয়করের আওতাভুক্ত। আবার মোস্তফা সাহেবও প্রচুর টাকা আয় করেন, তিনিও তো আয়করের আওতাভুক্ত। তো দুই দিক থেকে দেখলে দুইজনের কাছ থেকে যে করটা কমন সরকার নেয় যে কর, সেই করটা হচ্ছে আয়কর। ওকে, এই ছিল তোমাদের সাথে এই পর্বের আলোচনা। সবাই ভালো থাকবা। সবার সাথে আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য শুভকামনা থাকলো। পড়াশোনা মন দিয়ে করো, ক্লাসগুলো রেকর্ডেড যেহেতু তোমাদের কাছে থাকবে, বারবার দেখো। আমরা চেষ্টা করছি তোমাদেরকে একটা কোয়ালিটি টাইম দিতে। ঠিক আছে, সবার জন্য দোয়া থাকলো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।